M11 স্বাগতম সবাইকে। আজকের বিচ্ছিন্ন গণিত নিয়ে আসলে আলোচনা করার কথা আজকে। তো বিচ্ছিন্ন গণিতের মধ্যে যে কয়েকটা বিষয় আছে তার মধ্যে হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রামিং, প্রবাবিলিটি আর কম্পিউটার, এই তিনটা চ্যাপ্টার। তো মেনলি যোগাশ্রয়ী প্রোগ্রামিং নিয়ে আমরা খুব বেশি আলোচনা এখানে করবো না, কারণ যোগাশ্রয়ী প্রোগ্রামিং অঙ্কগুলো সাধারণত এই ইঞ্জিনিয়ারিংয়ে খুব কম আসে, খুবই কম আসে। এর আগে ঢাকা ইউনিভার্সিটিতে একবার প্রশ্নটা এসেছিল। তো যোগাশ্রয়ী প্রোগ্রামিং সম্পর্কে ছোট্ট করে বলে রাখা যাক। সাধারণত যেটা হয়, ওখানে বেশ কিছু কনস্ট্যান্ট দেওয়া থাকে, বেশ কিছু ইকুয়েশন দেওয়া থাকে যে এগুলোর মাঝখানে আমাদেরকে একটা কিছু জিনিসের মান সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন করতে হবে। তো সেখানে যদি দুইটা ইকুয়েশন দেওয়া থাকে তাহলে ওই দুইটা ইকুয়েশন সলভ করলে যেটা পাওয়া যাবে, দুইটা যদি কনস্ট্যান্ট দেওয়া থাকে তাহলে একটা বিন্দু পাওয়া যায়। মেনলি সেটাই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সমাধান। আপাতত এতটুকুই বলছি এখানে আমরা খুব বেশি কথা বলবো না, বরং আমি মেনলি আজকে যে জায়গাটায় যাব সেটা হচ্ছে কম্পিউটার এবং প্রবাবিলিটি বা সম্ভাব্যতা। প্রথমে কম্পিউটারের মধ্যে বাইনারি নাম্বার সিস্টেম, এই ব্যাপারটা নিয়ে একটু আমি বলতে চাই। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন এই জিনিসটা আমাকে যখন শেখানো হয়েছিল, আমি ইনফ্যাক্ট অনেক ভালো করে বুঝি নাই। সত্যি কথা বলতে আমি নিয়মটা জানতাম কীভাবে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে হয়, কীভাবে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে ইভেন অষ্টমিক বা 16 ভিত্তিক যে পদ্ধতি সেখানে কনভার্ট আমি করতে পারতাম। কিন্তু কনভার্ট করা মানেই আসলে একটা জিনিস বুঝে যাওয়া না। কনভার্সনের এই যে রুলটা, এই যে বারবার দুই দিয়ে ভাগ করতে হয়, এই রুলগুলো কোথেকে আসলো, এই জিনিসগুলো আমি ভেতর থেকে ফিল করতে পারতাম না। তো আমি এখন যেটা চেষ্টা করবো যে কম্পিউটারের এই ব্যাপারটা একটু ফিল করার চেষ্টা করবো যে আসলে নাম্বার সিস্টেমটা কীভাবে নাম্বার সিস্টেমটা আসছে, কেন দুই দিয়ে ভাগ করতে হয়, এই পুরো ব্যাপারটা একটু ফিল করার চেষ্টা করবো। তো বলে রাখি যে আমাদের নর্মালি যে নর্মাল নাম্বার সিস্টেমটা সেটা আসলে 10 ভিত্তিক নাম্বার সিস্টেম। এখানে কেন এটা 10 ভিত্তিক? আমরা জানি 10 ভিত্তিক কারণ এখানে মোট 10টা অঙ্ক রয়েছে যেগুলো দিয়ে পৃথিবীর সমস্ত সংখ্যা লেখা যায়। কীরকম? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টা অঙ্ক দিয়ে পৃথিবীর সমস্ত সংখ্যা আমরা যেহেতু লিখে ফেলতে পারি, এই জন্যেই আমরা বলি যে আমাদের সিস্টেমটা 10 ভিত্তিক পদ্ধতি। তো এরকম 10 ভিত্তিক কেন? তো বিজ্ঞানীরা বলেন যে আগেকার মানুষেরা দেখেছিল আমাদের হাতে আঙুল আছে 10টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই কারণে এটা নাকি 10 ভিত্তিক সিস্টেম হতে পারে। আমরা জানি না, এটা সম্পর্কে খুব শিওর কেউ না। তারপরও এইটাই এখন পর্যন্ত সবচেয়ে প্রচলিত মতটা। বাট এটা তো 10 ভিত্তিক সিস্টেম। এখন এই 10 ভিত্তিক সিস্টেমের তাকে আমি আরেকবার একটু বোঝাতে চাই। আমরা সেই ছেলেবেলা থেকে কীভাবে 1, 2, 3, 4 লিখে এসেছি, সেই ছেলেবেলার ব্যাপারটা আমি আরেকবার বলতে চাই। আমরা এভাবে লিখেছি, প্রথমে বলেছি যে 0 থেকে 1 বড়, 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়, এভাবে আস্তে আস্তে এগুলো বেড়ে গেছে। তো আমি প্রথমে লিখেছি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 লেখার পরে যেটা ঝামেলা হয়েছে সেটা হচ্ছে যে আর আমাদের কাছে এক ডিজিটের অন্য কিছু আর নাই, আমাদের কাছে আর কিছু কিন্তু নাই এখানে। এই জন্যই আমরা যারা করেছি আবার আমাদের আগের জায়গায় ফিরে গেছি, আমরা এখানে 0 নিয়ে আসছি। কিন্তু যখনই 0 নিয়ে এসেছি আমরা দেখতে পাই 0 তো অলরেডি ইউজ, এটা নতুন করে আর কোনো প্রতীক এটা কিছু মিন করলো না আসলে, কারণ অলরেডি তো একবার 0 আমরা ব্যবহার করেছি। 9 পরে কি হবে? এর জন্য যেটা আমরা করলাম, আমরা এই 0 তো থাকলোই, তার আগে একটা 1 বসালাম এবং তারপরে যেটা করলাম এখানে 1কে রেখে যতগুলা করা যায় আবারও 1 থেকে এমন করে 9 পর্যন্ত, এমন করে 19 পর্যন্ত লিখলাম। লেখার পরে 9 পরে আমরা আবার 0-তে ফিরে গেলাম এবং এই 1 যেহেতু শেষ হয়ে গেছে আমাদের হাতে, এই জন্য আমরা তার পরেরটা অর্থাৎ 2 নিয়ে এখানে লিখলাম। জাস্ট এটা নর্মাল লেখার সিস্টেম। এই সিস্টেমটা আসলে আবিষ্কৃত হয়েছিল আমাদের এই আরব এবং ভারত মহাদেশের হিন্দুদের সম্মিলিত প্রয়াসে। এই কারণে এই পুরো নাম্বার সিস্টেমটাকে বলা হয় হিন্দু অ্যারাবিক নাম্বার সিস্টেম বা ইন্ডিয়ান অ্যারাবিক নাম্বার সিস্টেম। যেহেতু 0 আমাদের এখানে আবিষ্কৃত হয়েছিল, আমাদের এই ভারতবর্ষে আবিষ্কৃত হয়েছিল, আর আরবরা আবিষ্কার করেছিল এই 1, 2, 3, 4, 5, 6 দুটো মিলে এটাকে ইন্ডিয়ান অ্যারাবিক বা হিন্দু অ্যারাবিক নাম্বার সিস্টেম বলা হয়। তো এই যে নর্মাল নাম্বার সিস্টেমটা, এই নাম্বার সিস্টেমটা তো ভালোই ছিল। এই সিস্টেমটা নতুন যে ব্যাপারটা আসলো সেটা হচ্ছে স্থানীয় মান পদ্ধতিটা। মানে কি? ধরা যাক 222, যখন আমরা এভাবে 222 লিখি, 3টাই 2, কিন্তু 3টা 2-এর প্রত্যেকটা মান কিন্তু সমান না। এই 2 বলতে জাস্ট 2ই বোঝায়। এখানে যে 2টা আছে দ্বিতীয় ঘরে, সেটা কিন্তু শুধু 2 না, সেটা বলতে 20 বোঝায়। এবং আমরা যখন এখানে চলে গেছি 3 নাম্বার ঘরে, সেটাও কিন্তু শুধু 2 না, সেটা 200। এই কারণে 222। আমরা যদি বাম পাশে আরেকটা নর্মাল 2 লিখি, সেটা দেখতে 2-এর মতো, বাট এটা কিন্তু জাস্ট 2 না, 2222। অর্থাৎ প্রত্যেকবার আমরা যত বামে যাচ্ছি সেই 2টার যেন আস্তে আস্তে মানগুলো বেড়ে যাচ্ছে। এই জিনিসটাকে আমরা বলি আসলে স্থানীয় মান। এক একটা স্থানেরই এক একটা মান রয়েছে। 1 নম্বর স্থানে থাকলে সে শুধুই 2, 2 নম্বর স্থানে থাকলে সে 2 গুণ 10, 3 নম্বর স্থানে থাকলে সে 2 গুণ 100, 4 নম্বর জায়গায় থাকলে সে 2 গুণ 1000।
এই জন্যই একক, দশক, শতক, সহস্র এই কথাগুলো আমরা বলি। তো এই জন্যই এটাকে বলে স্থানীয় মান পদ্ধতি। এক একটা স্থানের এক একটা মান আছে, এই কারণে এটাকে বলে স্থানীয় মান পদ্ধতি। তো স্থানীয় মান পদ্ধতিতে আমরা যখন দশমিক সিস্টেম নিয়ে কাজ করছি, দশমিক ডেসিমাল সিস্টেমে, তখন যেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকবার এটা থেকে এটা 10 গুণ করে করে বেশি হয়ে যাচ্ছে। তো অন্য সিস্টেম যেগুলো হতে পারে, ধরা যাক আমি বললাম 4 ভিত্তিক 5 ভিত্তিক সংখ্যা, সেখানে ঠিক একইভাবে আমরা চিন্তা করবো, তখন নিশ্চয়ই আমরা 5 গুণ করে করে আগাবো। এক্স্যাক্টলি এটাই আইডিয়া আসলে। তো এই ব্যাপারটাকে আরো ভালো করে বোঝানোর জন্য আমরা এখন আমাদের পুরো যে সিস্টেম নিয়ে কাজ করব, সেই টোটাল সিস্টেমটাই হবে আসলে 5 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা নিয়ে। আমাকে তোমরা প্রশ্ন করতে পারো কেন আপনি এত রেখে 5 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা নিয়ে কাজ করলেন? এর কারণ হচ্ছে যে পৃথিবীতে যত সংখ্যক সংখ্যা ব্যবস্থা ব্যবহার করা হয়, তার মধ্যে 5কে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হয় না। যেহেতু ব্যবহার করা হয় না, এই জন্যই আমি আরো ব্যবহার করতে চাই। কারণ তাহলে তোমার মধ্যে বায়াসনেসটা কাজ করবে না। তুমি সারা জীবন ভেবে আসলা যে যেহেতু 2 ভিত্তিক সংখ্যা নিয়ে কাজ করতে হয়, 2 ভিত্তি জেনে ফেলছি তাই হয়ে গেছে। না, আমি চাচ্ছি তুমি যেন বোঝো যে এটা পৃথিবীর যে কোনো ভিত্তির জন্য এটা সত্যি। সো এই জন্যই আমি এরকম একটা উদ্ভট 5 ভিত্তিক সংখ্যা নিয়ে কাজ করতে চাই। সো 5 ভিত্তিক সংখ্যায় মোট 5 রকম জিনিস থাকবে, 5 রকম ডিজিট থাকবে। কিরকম? 0, 1, 2, 3, 4, 4 পর্যন্ত। খেয়াল করে দেখো, এখন আমাদের দুনিয়ায় এর বাইরে আর কিছুই নাই। এখন যদি আমাকে বলা হয় যে তুমি এগুলো দিয়ে সবকিছু লেখার চেষ্টা করো, আমি কিভাবে লিখবো? আমি লিখবো এইভাবে 0, 1, 2, 3, 4। এইবারই হচ্ছে ঝামেলা। এর পরটা কিভাবে লিখবো? পরটা লিখতে গেলে আবার আগের মতো আমি 0কে নিয়ে আসলাম, কারণ এখন তো আমার কাছে আর 5 নাই। এই জিনিসটাই আমার কাছে নাই। সো এই জন্য আমি যেটা করলাম, আবার 0 নিয়ে আসলাম এবং একটা 1কে নিয়ে আসলাম আগেকার মতোই কিন্তু। সো এরপরে লিখলাম 1, 1, 1, 2, 1, 3, 1, 4। এখন একটা ব্যাপার লক্ষণীয়, আমি যদি পড়তে যাই আমি কিভাবে করবো জানো? এভাবে করবো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তুমি অবাক হতে পারো, আমি এটাকে 5 পড়ছি। কি বলেন, সারা জীবন দেখে আসলাম এটা 10? না, আমি 5 ভিত্তিতে যখন আসি তখন আমি টানা পড়ে যাবো যখন এটা 5 পাচ্ছি, এবং আমার 10 তখন এরকম, এই যে এই হচ্ছে আমার 10। সুতরাং এইভাবে দেখেই বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আসলে আমি যে সিস্টেমে আছি সেই সিস্টেম অনুসারে আমাকে চিন্তা করতে হবে। এখন আমার পুরো দুনিয়া 5-এর, আমরা এখন 5-এর দুনিয়াতে আছি, আগেই বলে নিলাম। তাহলে এমন করতে করতে খেয়াল করো, এক পর্যায়ে গিয়ে আমাদের এরকম হবে। এক পর্যায়ে গিয়ে করতে 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 আমি লিখবো 4, 1, 4, 2, 4, 3, 4, 4। আচ্ছা, আইডিয়া করতে পারো এই 4, 4 এর পরে কি হবে? 4, 4 এর পরে দেখো এখানে কিন্তু আমি 0 নিয়ে আসবো। তার মানে এটা বাড়ানোর চেষ্টা করবো, কিন্তু এটা বাড়াতে গেলে তো আমি আবার পাচ্ছি না, কারণ এখানে 4 অলরেডি সবচেয়ে বেশিটা আছে। আবার আমি 0 নেবো, তারপরে 1 নেবো। সুতরাং দেখতে পাচ্ছ 4, 4 এর পরে আমি 1, 0, 0-তে চলে যেতে বাধ্য হবো। আসলে আমি এখন 5 ভিত্তিক সংখ্যায় থাকবো। তো এখন খেয়াল করো যে এই হচ্ছে আমার 5 ভিত্তিক সংখ্যা সিস্টেমটা। আমি কিভাবে লিখলাম? তো এই জিনিসটাকে আরো ভালো করে বোঝানোর জন্য আমি একটা কাজ করি। আমি চিন্তা করলাম একজন কৃষকের কথা। একজন কৃষক, সে ঠিক মতো টাকা পয়সা গুনতে পারে না। মনে করো সেই কৃষকটা কিভাবে বলে, তার বুদ্ধি অনেক। সে যদিও খুব ভালো করে গুনতে পারে না, তারপরে তার বুদ্ধি অনেক। সে কিভাবে গোনে সেটা বলি। তার স্টাইলটা হচ্ছে, তার কাছে অনেকগুলা শিশি আছে, এরকম করে শিশি বা রাখার পাত্র আর কি, যা খুশি ভাবতে হবে না। তো এই পাত্রে সে ধান রাখতে পারে, এই পাত্রে সে গম রাখতে পারে, এই পাত্রে মনে করো সে ভুট্টা রাখতে পারে, এই পাত্রে আলু রাখে। সে কিভাবে রাখে, এই রাখার স্টাইলটা তোমাদেরকে একটু শেখাই। সে রাখে এইভাবে যে প্রথমে যখন তার কাছে 1 টাকা দেওয়া হয়, সে 1টা ধান রাখে। 2 টাকা দিলে 2টা ধান রাখে। 3 টাকা দিলে 3টা ধান রাখে। 4 টাকা দিলে 4টা ধান রাখে। সমস্যা হচ্ছে তার এই শিশিগুলাতে 4টার বেশি কিছু আটে না। অর্থাৎ এই শিশিতে 4টা ধানের বেশি কিছু আটে না, এই শিশিতে 4টা গমের বেশি আটে না, এই শিশিতে 4টা ভুট্টার বেশি আটে না, এই শিশিতে 4টা আলুর বেশি আটে না। তো এখন 4টা তো হয়ে গেছে, তার কাছে 4 টাকা আছে। এখন কেউ যদি তাকে আরেকটা টাকা দেয়, সে কি করবে? আরেকটা টাকা দিলে সে যেটা করে, সে কি করে শোনো, সে করে কি, এই 4টা সরিয়ে দিয়ে 1টা গম রাখে। অর্থাৎ তার কাছে এখন কিন্তু 5 টাকা আছে। বুঝে দেখো, 4 টাকা যখন ছিল তখন তো 4টা ধান দিয়ে লিখতে পারছেই। আরেক টাকা আমি যখন তাকে দিলাম, যখন তার কাছে 5 টাকা হলো, সে কি করলো, ধানগুলো সরিয়ে দিয়ে 1টা গম রাখলো। অর্থাৎ বুঝে দেখো, একটা ধান মানে আসলে 1 টাকাই ছিল, এই জন্য 4টা ধান 4 টাকা। 1টা গম মানে কিন্তু 5 টাকা, কারণ 4টা ধান শেষ হওয়ার পরে তার পরে 1টা গম দিতে হচ্ছে। তো 1টা গম মানে হচ্ছে 5 টাকা। বুঝে দেখো, এরপর যখন 8 টাকা তার কাছে আসবে, সে আরেকটা ধান রাখবে, এই গেল 6 টাকা। তার কাছে এখন আছে 7 টাকা। 1টা গম মানে 5 টাকা, আর 2টা ধান মানে 2 টাকা। এখন আছে 8 টাকা, এইবার 9 টাকা। যখন আমি আরেক টাকা দেবো, সে কিন্তু দেখো ধান কিন্তু 4টার বেশি রাখতে পারে না। তো সে যেটা করবে, এগুলো সব সরিয়ে দিয়ে আরেকটা গম রাখবে। এখন তার কাছে 10 টাকা আছে, কারণ 1টা গম মানে কয় টাকা? 5 টাকা। তো 2টা গম মানে 10 টাকা। ভালো করে তাকিয়ে দেখো, এইটা আর আমি একটু আগে যে সিস্টেমটার কথা বলছি, এক্স্যাক্টলি একই সিস্টেম।
তার কাছে কিছুই নেই, এ হচ্ছে শূন্য। একটা ধান রাখলাম 1, দুইটা ধান রাখছি 2, তিনটা ধান রাখছি 3, চারটা ধান রাখছি 4। দেন আরেকটা টাকা দিলেই সবগুলো বাদ দিয়ে একটা গম রাখে, অর্থাৎ ধানের ঘরে আছে 0 আর গমের ঘরে আছে 1। তাকে দেখো এই বাম পাশের ঘরটা হচ্ছে গমের ঘর, এটা হলো ধানের ঘর। এই পাশে আরেকটা নেই, অর্থাৎ 1 1, এরপর 1 2, এরপর 1 3, দেন 1 4, এবং তারপরে এগুলো সরিয়ে দিয়ে আরেকটা গম রাখে, অর্থাৎ 2, এখানে 0। সো এই লেখাটা আর এই লেখাটা যে একেবারেই সেম, আশা করি এখন তোমরা মনে করে বুঝতে পারছো যে এই দুটো একই ব্যাপার। আসলে আলটিমেটলি আমি পাঁচভিত্তিক সংখ্যার ওখানেই আসলে আসি। তো এখন দেখো ঠিক একইভাবে এমন করতে 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 এক পর্যায়ে গিয়ে তার 4টা ধান 4টা গম হয়ে গেল। এর মানে তার কাছে এখন কয় টাকা আছে জানো? বলো দেখি। একটা গম মানে কয় টাকা? 5 টাকা। তাহলে 4টা গম মানে হচ্ছে 20 টাকা, 4 5 20, আর 4 টাকা। অর্থাৎ যখন তার কাছে এরকম থাকবে 4টা গম আর 4টা ধান, এটা দেখে আমি বুঝে নেবো তার কাছে মোট 24 টাকা আছে। দেন আর 1 টাকা যখন দেবো তখন সে কি করবে? সে তো 4টা বেশি রাখতে পারবে না কোনো জায়গায়। আর 1 টাকা দিলাম, আর 1 টাকা দেওয়ার সাথে সাথে সে ধানগুলো সরাই ফেলবে, দিয়ে একটা গম রাখার চেষ্টা করবে এখানে। কিন্তু একটা গম রাখতে গেলেও এটা তো 4টার বেশি হয়ে যাচ্ছে। তখন সে ধানও সরিয়ে ফেললো, গমও সরিয়ে ফেললো, একটা ভুট্টা রাখলো। তাহলে এটা ছিল আগে ছিল 24, আর 1 টাকা দিলে তার কাছে 25 টাকা। ভালো করে তাকিয়ে দেখো, তার মানে একটা ভুট্টা মানে হচ্ছে এখন 25 টাকা। বা এভাবে চিন্তা করো যে একটা ধান মানে তো 1 টাকা ছিল, তার মানে 5টা ধান মিললে আসলে একটা গম হবে। কারণ 5 টাকা মানে তো একটা গম, আর 1 টাকা মানে একটা ধান। তার মানে 5টা ধান মিললে একটা গমের সমান। আবার এখান থেকে তাকাও, একটা গম মানে 5 টাকা আর একটা ভুট্টা মানে 25 টাকা। তার মানে 5টা গম মানে একটা ভুট্টা। তাহলে হিসাবটা কেমন হচ্ছে চিন্তা করো। এর থেকে এটা 5 গুণ বেশি, এর থেকে এটা 5 গুণ বেশি, এর থেকে এটা আবার ওইভাবে 5 গুণ বেশি হবে। তার মানে একটা গম মানে 5টা ধান, একটা গম মানে 5টা ধান, একটা ভুট্টা মানে আমাদের এই সিস্টেমে। আবার সত্যি সত্যি মনে করো না, একটা গম মানে 5টা ধান, একটা ভুট্টা মানে 5টা গম, একটা আলু মানে 5টা ভুট্টা। তার যে সিস্টেম সেই সিস্টেমটা এইভাবে কাজ করে। তো আমরা তাহলে বলতে পারি যে এরপরে একটা আলু তাহলে কয় টাকা হবে? আসলে একটা ভুট্টা যদি 25 টাকা হয় তাহলে একটা আলু হবে 5 × 25 = 125 টাকা। আচ্ছা, একটা আলু মানে তাহলে 125 টাকা। এইবার আমি তোমাকে বললাম যে আচ্ছা বলো দেখি, তুমি একদিন দেখলা তার কাছে এইরকম একটা জিনিস আছে, 2 1 3 4, মানে হচ্ছে আলু আছে 2টা, ভুট্টা আছে 1টা, গম আছে 3টা, ধান আছে 4টা। বলো তো কয় টাকা আছে? তুমি কিভাবে হিসাব করবা? তুমি হিসাব করো না, এটা তো খুব সিম্পল। আসলে এটা হিসাব করা কি কি 4টা ধান মানে 4 টাকা, এই 3টা গম মানে হচ্ছে 3 5 15 টাকা, আর একটা ভুট্টা মানে হচ্ছে 1 × 25 টাকা, আর 2টা আলু মানে হচ্ছে 2 × 125। বা এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি, এবং তোমরা জানো না তোমরা কি করে ফেলেছো। এই মুহূর্তে তোমরা যেটা করলা এটাই হচ্ছে 5 ভিত্তি থেকে 10 ভিত্তিতে কনভার্সন। আমরা নর্মাল যে হিসাবগুলো করি, যে চিন্তাগুলো করি, সেগুলো সবই 10 ভিত্তিতে। তো তোমরা চিন্তাটা যেটা করেছো, এই 125 লেখা মানে তুমি আসলে 10 ভিত্তিতেই লিখেছো আসলে। এবং খেয়াল করে দেখো যেটা দাঁড়াচ্ছে সেটা মানটা আসলে যেটা হচ্ছে কত, 2 × 125 মানে হচ্ছে 250, 25 15 4 বা 294। তো 294 টাকা তার কাছে আছে। এই ব্যাপারটাকে ম্যাথমেটিক্যালি লিখলে এইভাবে লেখা যায়, 2 1 3 4 5 ভিত্তি, এটা ইকুয়াল টু 294 10 ভিত্তিতে। সো এই হচ্ছে 5 ভিত্তি থেকে 10 ভিত্তিতে কনভার্সন। তুমি এই মুহূর্তে যেটা করেছো সেটা হচ্ছে 5 ভিত্তি থেকে 10 ভিত্তিতে কনভার্সন। আচ্ছা, তো আমরা যা করলাম আরেকবার খেয়াল করো, এটা কিন্তু এমনিতে বোঝা যাচ্ছে, কারণ এটা থেকে এটা 5 গুণ বেশি, এই কারণে লিখেছি। 4 4ই আছে, আর এরপর 3 যখন লিখেছি 3 এর সাথে 5 গুণ করেছি, কারণ এটা হচ্ছে এটা 5 গুণ বেশি। আমরা স্থানীয় মান পদ্ধতিতেই আছে, কিন্তু এর চেয়ে এটা আবার 5 গুণ বেশি, এই কারণে 1 × 5 স্কয়ার লিখছি। এর চেয়ে এটা 5 গুণ বেশি, এই কারণে 2 × 5 কিউব লিখছি। এখন জাস্ট উল্টা চিন্তাটা করো। আমি তোমাকে বললাম তোমার কাছে এরকম শিশি আছে, বাট 294 টাকা তোমার কাছে আছে। 294 টাকাকে তুমি এখানে কিভাবে সাজিয়ে লিখবা? তুমি কিভাবে সাজাবা? এই সাজানোর স্টাইলটা একটু দেখো। আমি কিভাবে এখানে সাজিয়ে সাজিয়ে লিখবো যে 294 টাকা মানে আলু ভুট্টা গম ধানের কয়টা কি হবে, সেটা বোঝার জন্য এভাবে চিন্তা করি আমরা। আমরা জানি যে 1 টাকা মানে একটা ধান, তাকে দেখো 1 টাকা মানে একটা ধান, এটা আমি বলেছিলাম। সো 294 টাকা এটা মানে হচ্ছে 294টা ধান।
আমি যদি 294টা ধান রাখতে পারতাম তাহলে খুব সহজে এটা হয়ে যেত, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ধান আটে সর্বোচ্চ 4টা, তাহলে তো আমি 294টা ধান রাখতে পারবো না। তাহলে এক কাজ করি, ধানকে গম বানানোর চেষ্টা করি। বলতো কয়টা ধানে একটা গম হয়? 5টা ধানে একটা গম হয়। এই যে 5 টাকা মানে একটা গম, তো 5টা ধানে একটা গম হয়। তো আমি যেটা করবো, এই ধানটাকে গম বানানোর চেষ্টা করবো। গম কিভাবে বানাবো? ভাগ করি, আসো 5 দিয়ে ভাগ করা যাক। ভাগ করলে যেটা পাওয়া যাবে, তো এটার মানে কি? এর মানে হচ্ছে 58টা গম হবে। এটার মানে হলো এই 294টা ধান মানে হচ্ছে 58টা গম আর 4টা ধান। এখন এই যে 58টা গম আছে, এই 58টা গমও তো আমি এখানে রাখতে পারি না, 4টা ধান আমরা পেয়ে গেলাম, বাট 58টা গম তো রাখতে পারি না। গমকে তাহলে আসলে ভুট্টা বানানোর চেষ্টা করি। গমকে কিভাবে ভুট্টা বানানো যাবে? আমরা জানি 5টা গমে একটা ভুট্টা হয়, তাহলে 5 দিয়ে ভাগ করা যাক। 5 11 55 3 সরাসরি করে ফেললাম। আচ্ছা, তার মানে এটা যেটা হবে সেটা হচ্ছে 11টা ভুট্টা, 3টা গম, আর আগে ছিল 4টা ধান। তাহলে এটা হচ্ছে 11টা ভুট্টা আর 3টা গম। 11টা ভুট্টা তো আমি এখানে রাখতে পারি না, তাহলে 11টা ভুট্টাকে আবার কি বানাবো দেখি? আলু বানানোর চেষ্টা করি। কিভাবে আলু বানানো যাবে? আবারও একই স্টাইল, 5 দিয়ে ভাগ করো 11কে, 5 দুগুণে 10, এই 1। তার মানে হলো 2টা থাকবে আলু, 1টা ভুট্টা, 3টা গম আর 4টা ধান। আমি কিন্তু পেয়ে গেছি, এবং এই মুহূর্তে যেটা করেছি সেটাই আসলে বেস কনভার্সনের এক্স্যাক্টলি উপায়টা। আমরা যা করেছি সেটাকে খুব শর্টকাটে লিখতে হলে আমি এভাবে লিখতাম। দেখো, শর্টকাটে লিখতে হলে জাস্ট এভাবে আমি লিখতাম, 294 5 দিয়ে ভাগ করলাম, 58 পাওয়া গেল আর 4 পাওয়া গেল। মাঝখানের এইখানে কি হয়েছে সেটা কিন্তু ব্যাপার না। দেখো 58 আর 4 মানে কি সেটা কিন্তু তুমি জানো আসলে এখন। এইটা মানে হচ্ছে 58টা গম 4টা ধান, এটারও অর্থ আছে, এটারও অর্থ আছে। 58টা গম 4টা ধান, তাহলে 58টা গমকে আমি কি বানাবো? আবার ভুট্টা বানানোর চেষ্টা করবো। আরেকবার 5 দিয়ে ভাগ করলাম, আমি পেলাম 11 3। এটা ড্যাশ জাস্ট, এটাকে বিয়োগ টিয়োগ ভাবার কোনো কিছু নাই। এটা হচ্ছে কতগুলো বাকি থাকবে সেই অংশটা। তাকিয়ে দেখো, তাহলে আমি যেটা পাচ্ছি, তার মানে 11টা ভুট্টা, 3টা গম, আর আগে ছিল 4টা ধান, সেটা কিন্তু আছে। এইবার এই 11টা ভুট্টাকে আমি আরেকবার চেষ্টা করলাম আলু বানানো, এবং পেয়ে গেলাম 2টা আলু, 1টা ভুট্টা। এখন আলুর চেয়ে যদি বড় কিছু থাকতো, ধরো কি বলা যায়, আলুর থেকে বড় ঝিঙ্গা পটল কিছু একটা দাম, মনে করো বললাম যে 5টা আলু মিলে একটা ঝিঙ্গা, তাহলে এটাকে যদি এখন 2টা আলুকে যদি ঝিঙ্গা বানানোর চেষ্টা করি তাহলে আমি ব্যর্থ হবো আসলে, কারণ আমি 5টা আলু মিলে একটা ঝিঙ্গা হয়। আমি যদি তারপরেও চেষ্টা করি, আমি দেখবো যে 0টা ঝিঙ্গা, 2টা আলুই পড়ে থাকবে। সো আলটিমেটলি এটার আসলে বাইরের চার খুব বেশি দাম নাই, আমি যেটা পাবো সেটা অলরেডি পেয়ে গেছি, 2 1 3 4। এখন একটা ব্যাপার লক্ষ্য করো, আমি কিভাবে লিখেছি 2 1 3 4, এটাই কিন্তু মিন করছে আমার ওই 294টাকে। এবং কোন ভিত্তিতে? আমরা এখন আসছি পুরোপুরি 5-এর ভিত্তিতে। এই দেখো এখানে মোট 5টা অবস্থা হতে পারে, কিছুই নেই, একটা আছে, 2টা আছে, 3টা আছে, 4টা আছে, মোট 5 ধরনের কেস কিন্তু এখানে হতে পারে ধানের ক্ষেত্রে। তো আমরা 5 ভিত্তিতে আসি, এবং তাকে দেখো আমি যখন লিখবো, আমি কিভাবে লিখবো? আমি তো নিচ থেকে উপরে লিখবো। নিচ থেকে উপরে কেন লিখছি? কারণ সবচেয়ে বড়টা আসছে সবার শেষে, সবচেয়ে ছোটটা প্রথমে পেয়ে গেছি, ধান প্রথমে পেয়ে গেছি। তো ধানটাকে আমি লাস্টে লিখবো, তারপর গম পেয়েছি, গমটাকে এখানে লিখবো, এরপর 1 ভুট্টা, এবং তারপরে আলু। আমি ছোটবেলায় বুঝতাম না যে এইভাবে ভাগ করার পরে কেন নিচ থেকে উপরে লিখতে হয়, কেন উপর থেকে নিচে লিখলাম না, মানে নিয়মটা এরকম কেন আমি অনেকদিন পর্যন্ত বুঝি নাই। এখন আমি এটা দিয়ে খুব ইজিলি বুঝতে পারি যে হ্যাঁ, এটা আসলেই উচিত, কারণ সবচেয়ে বড় যেটা সেটা আমি সবার শেষে পাচ্ছি। সো এই হচ্ছে মোটামুটি ভাগ করা, মানে বাইনারি থেকে, বাইনারি না সরি, 5 ভিত্তি থেকে 10 ভিত্তিতে কনভার্সন করার একটা ওয়ে। এবং এই ওয়েটা শুধুমাত্র 5 ভিত্তি থেকে 10 ভিত্তি কনভার্সনের জন্যই না, এটা পৃথিবীর যে কোনো ভিত্তি থেকে 10 ভিত্তি কনভার্সনের জন্য সত্যি কথা আসলে। সো আমরা যা করবো সেটা কিরকম, যেমন এরকম যদি আমাদের কাছে থাকে যে সাপোজ আমি এটা বললাম 2 1 5 3, এটা 6 ভিত্তিতে আছে, এটাকে বললাম 10 ভিত্তিতে কনভার্ট করো, তখন আমি জানি যে এই 3 মানে 3ই, এই 5 মানে তখন 5 গুণ 6 হবে, কারণ আগে থেকে সে 6 গুণ বেশি হবে। এই 1 মানে যেটা হবে 1 × 6 স্কোয়ার, এবং এই 2 মানে হবে 2 × 6 কিউব। এভাবে আমি 6 ভিত্তি থেকে যেখানে যাবো সেটা হবে 10 ভিত্তিতে। সো 10 ভিত্তি কনভার্ট আমি এখানে করে ফেলতে পারি। আবার তুমি এভাবে চিন্তা করতে পারো যে ওকে, আমি এটা না ভেবে যদি উল্টা কাজটা করতে চাইতাম, যে টোটাল আমার কাছে ধরো 258 টাকা আছে, এটাকে 6 ভিত্তিতে আমি কনভার্ট করবো,
কিভাবে এটা অ্যাকচুয়ালি 10 ভিত্তিতে আছে, নর্মালি আমাদের যে ভিত্তি 10 সেখানে আছে, এখান থেকে আমি 6 ভিত্তিতে কনভার্ট করতে চাই। কিভাবে কনভার্ট করব? তখন আর কিছু করার নেই, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 6 দিয়ে ভাগ করতে হবে। 6 দিয়ে ভাগ করে 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 আগের মতো এখানে কিছুটা পড়ে থাকবে, সেটাই হবে তখন আমাদের ধানের পরিমাণ। তারপরে আরেকবার ভাগ করবো, এখানে আরেকটা অংশ থাকবে, সেটা হবে গমের পরিমাণ। এভাবে আস্তে আস্তে নিচে পর্যন্ত যেতে হবে, লাস্টে যেটা লিখতে হবে নিচ থেকে উপরে করে করে লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একদম প্রাথমিক ধারণাটা। তাহলে আমরা যদি বাইনারিও করতে চাই, আমাদের একই কথা আসলে সত্যি, বাইনারি করার সময়ও তখন আমরা জাস্ট কাজ করবো 2 দিয়ে। তখন আমাদের সামনে অপশন থাকবে মাত্র 2টা। অপশন কি কি থাকবে? 0 আর 1, অর্থাৎ ধান আছে কি ধান নাই, জাস্ট এতটুকু জিনিস দিয়ে, আছে আর নাই এতটুকু জিনিস দিয়ে আমরা তখন পৃথিবীর সমস্ত সংখ্যাকে লিখে ফেলতে পারবো। ওখানে যেমন 5টা অবস্থা ছিল, এখানে মাত্র 2টা অবস্থা থাকবে। এবং এটা অনেক সুন্দর, কারণ হচ্ছে কম্পিউটার যখন কাজ করে তখন সে খুব ইজিলি বুঝতে পারে একটা জায়গায় হাই ভোল্টেজ আছে কি ভোল্টেজ নেই। এটা বোঝা তার জন্য খুবই সোজা। তার কাছে বিভিন্ন লেভেল চিন্তা করার থেকে আছে কি নেই এটা হওয়াটা অনেক বেশি ইজি। এই কারণে এই কম্পিউটারে যত হিসাব আমরা করি সমস্ত হিসাবে প্রায় বাইনারি নিয়ে হিসাব করা হয়, জাস্ট 0 আর 1 এই দুটো জিনিস নিয়ে আমরা সমস্ত কিছু চিন্তা করে ফেলতে পারি। আচ্ছা, যাই হোক, এখন আসো আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা দশমিক থাকলে কি হবে সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। ধরো এরকম আছে, এখন কিরকম যে সংখ্যাটা হচ্ছে এরকম, আমি দেখলাম আমার কাছে 294 টাকা, আর ধরো এরকম কিছু আছে যে, আচ্ছা একটু ছোট্ট করে আমি নিজের মতো করে একটু হিসাব করে ফেলি। আসো করলে হবে হলো 20.25 0.04। আচ্ছা, ধরো 0.68 এরকম কিছু একটা হতে পারে। আচ্ছা, তো 294.68 এত টাকা একজন মানুষের কাছে আছে। সে এখন ওইটাকে ধান গম দিয়ে কিভাবে রাখবে? তাহলে এখন একটা ব্যাপার ঝামেলা আমরা পড়ে গেছি অলরেডি, সেটা হচ্ছে যে আমরা জানি যে একটা ধান মানে হচ্ছে 1 টাকা। তো আগে ছিল যেগুলো ধান, গম, ভুট্টা, আলু। 294 টাকা কি হলে কি হয় সেটা অলরেডি আমরা জেনে ফেলেছি। এই যে 2134, এটা আমরা একটু আগেই এতক্ষণ ধরে বের করেছি। কিন্তু সমস্যা হচ্ছে এই 0.68, এই 68 পয়সা নিয়ে আমরা কি করব? এই 68 পয়সা নিয়ে আমাদের ঝামেলা এই কারণে যে এখন একটা ধান মানে তো 1 টাকাই। আমি তো ধানের আর ভগ্নাংশ রাখতে পারছি না এখানে, এগুলো একটা ধান এরকমই রাখতে পারি, আমি অর্ধেক ধান রাখতে পারি না। তার জন্য আমি যেটা করলাম, আমি এই সিস্টেমটাকে আরেকটু এক্সটেন্ড করলাম এইভাবে যে আচ্ছা ঠিক আছে, এসো আমরা ধানের থেকে ছোট কোনো কিছু চিন্তা করি। কিরকম? সাপোজ সরিষা। সরিষা মানে কি? সরিষা মানে হচ্ছে এইখানে যেরকম ছিল একটা গম মানে 5টা ধান, এমনভাবে আমি সরিষা ডিফাইন করলাম যেন একটা ধান মানে 5টা সরিষা হয়। আবার বলছি আমি একটা ধান মানে 5টা সরিষা। আর সরিষা থেকে ছোট কোনো কিছু আমি চিন্তা করলাম, সাপোজ তিল। এটাও একই রকম, একটা সরিষা মানে হচ্ছে 5টা তিল, এরকম ভাবে। তো এখন তোমরা চিন্তা করো যদি এরকম হতো যে এখানে আছে সাপোজ 2 3, বা এখানে যদি আমি দিলাম 3 4, এটা কি মিন করতো? তখন এরা কি হয় সেটা তো আমি আগেই জানি, 4 3 × 5 1 × 5 স্কোয়ার 2 × 5 কিউব। বাট এটার জন্য চিন্তা করো এই 3 যে, সেই 3 কিন্তু এখন 3/5 হবে। কারণ আমরা জানি যে 5টা ধানে 5টা সরিষায় একটা ধান হয়। তাহলে 5টা সরিষা একটা টাকার সমান। তাহলে একটা সরিষা আসলে 1/5 টাকার সমান, 5 ভাগের 1 ভাগের সমান। তার মানে 3টা সরিষা আসলে 3/5 এর সমান হবে। ঠিক একইভাবে এরপরে যেটা আছে সেটা হবে তারও 5 ভাগের 1 ভাগ। দ্যাট মিনস 5 স্কোয়ার, 1/84 কে 5 স্কোয়ার দিয়ে ভাগ করলে যেটা হয় সেইটা। আমি যদি পাওয়ার দিয়ে লিখতে যাই তাহলে আসলে সুন্দর করে দেখতে পাবো এটা হবে এরকম 3 × 5⁻⁻1 4 × 5⁻2 এরকম কিছুটা হবে। এটাকে হিসাব করলে তুমি এখন পেয়ে যাবে যে কয় টাকা আসলে এটা সমান। বাট আমার কাছে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা হচ্ছে এত টাকা অলরেডি দেওয়া আছে, আমি এইটাকে সরিষার তিল দিয়ে রাখতে চাই। তাহলে কয়টা সরিষা লাগবে আর কয়টা তিল লাগবে এটা আমি হিসাব করতে চাই। বা এরপরে আরো ছোট ছোট কিছু থাকতে পারে, তিল থেকে ছোট কি হতে পারে, মনে করো চিনি দানা কিছু একটা, বললাম যে কিছু যদি রাখে সে চিনির দানা, মানে একটা তিল মানে 5টা চিনির দানার সমান, এরকম কিছু একটা মনে করো আছে। তো এখন দেখো যে এই অবস্থায় এই 0.68 এইটাকে নিয়ে আমরা কি করবো, এটাই ঝামেলা। অলরেডি আমরা এতটুকু জানি 294 10 ভিত্তিতে যা, সেটা আসলে 2134 5 ভিত্তির সমান।
এটা আমরা অলরেডি দেখে ফেলেছি, একটু আগেই আমরা এইভাবে কাজ করেছি। এখন বাকিটুকু যেটা 0.68 সেটাকে নিয়ে আমরা কি করব, এটা সমান সমান কত এটা আমাদের জানা দরকার। এটা হচ্ছে এখন এই মুহূর্তে আমাদের সামনে মেইন কোয়েশ্চেনটা। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো, আমরা জানি 1 টাকা মানে একটা ধান মানে 5টা সরিষা। খেয়াল করো, 1 টাকা মানে আসলে একটা ধানের সমান মানে 5টা সরিষার সমান। তার মানে আমাদের কাছে যে 0.68 টাকা আছে, 0.68 টাকা মানে 0.68টা ধানের সমান। এর মানে হলো, খেয়াল করো, 0.68টা ধান মানে হচ্ছে 0.68 গুণ 5টা সরিষার সমান। দ্যাট মিনস এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5 ইন্টু 0.68, যেটা আসবে 3.4টা সরিষার সমান। তাহলে 0.68টা ধান এটা আসলে 3.4টা সরিষার সমান। তার মানে 3টা সরিষা গেল, আর থাকলো কত বলো দেখি, 0.4টা সরিষা পড়ে থাকলো, 0.4টা সরিষা পড়ে থাকলো। এখন চিন্তা করো যে একটা সরিষা কয়টা তিলের সমান। আমরা জানি যে একটা সরিষা 5টা তিলের সমান। তাহলে 0.4টা সরিষা হবে 5 ইন্টু 0.4টা তিলের সমান। দ্যাট মিনস 2টা তিলের সমান। তাহলে 0.4 যে সরিষা ছিল সেটাকে আমি 2টা তিল দিয়ে রিপ্লেস করে দিতে পারবো, এবং তাহলেই আমাদের সমস্ত অংশ শেষ হয়ে গেল। এবং দেখো আমরা যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু পেয়ে গেছি, যে 0.68 টাকা এটাকে তিল আর সরিষা দিয়ে যদি লেখা যায় তাহলে পাওয়া যাবে 3টা তিল, 3টা সরিষা, 2টা তিল। এটাকে আসলে আমরা এইভাবে লিখতে পারি। দশমিকের পরে এই দশমিকটা হচ্ছে সেটা মিন করছে যে তার আগ পর্যন্ত ছিল 1 টাকা, এক্স্যাক্টলি 1 টাকা। দশমিকের পর থেকে যেটা শুরু হবে, নর্মালি যদি আমি টানা লিখে যাই যে 2 1 3 4 3 2, তাহলে কিন্তু কিছুই মিন করলো না। এই জন্য দশমিকটা দেওয়ার মানে হচ্ছে বোঝায় দেওয়া যে তার ঠিক আগে যেটা আছে সেটাই আসলে 1 টাকার সমান। এক্স্যাক্টলি এটাই হলো আমাদের একদম একক। এককটা বোঝানোর জন্য দশমিক চিহ্নটা, যে এর পর থেকে সবাই ছোট হতে শুরু করবে আর এর আগে সবাই বড় হতে শুরু করবে। সো আমরা অলরেডি পেয়ে গেছি আসলে যেটা এইভাবে লিখলাম সেটাকে ফর্মালি কিভাবে লেখে এখন তোমাদেরকে বলি। ফর্মালি জাস্ট এভাবে লেখা হয় এই কথাটাকে, আমরা এতক্ষণ যা যা লিখছি সেটাকে এইভাবে লেখা হয়। খেয়াল করো, 0.68কে আমি প্রথমে 5 দিয়ে গুণ করছি, এটাকে জাস্ট এভাবেই লেখা হয় 0.68 গুণ 5। এখানে লেখা হয় পূর্ণ অংশ আর এখানে থাকে ভগ্নাংশ, দুইটা পার্ট করে ফেলা হয়। সো এটাকে গুণ করলে 3.4 পাওয়া যাবে। দেখো কেন আমি পূর্ণ অংশ ভগ্নাংশ করলাম এখন তোমরা বুঝতে পারবে, কারণ এই পূর্ণ অংশটাই কিন্তু কতটুকু সরিষা আছে এটা মিন করছে, আর ভগ্নাংশ হচ্ছে মানে সরিষার ভগ্ন অংশটুকু। এই ভগ্নাংশকে নিয়ে আমি আরেকবার ট্রাই করব যেটাকে আরেকবার পূর্ণ অংশ বানানো যায় কিনা। আমরা ছোট যদি কোনো কিছু নিই, তিল যদি নেই, দেখো এখন আমরা তিল বানানোর চেষ্টা করছি। 2টা তিল আর শূন্যটা, আর কিছু আসলে নাই, শূন্যটা তিল আছে এখন। দেখো তাহলে আমাদের কাছে আর কিছু এখানে বাকি থাকলো না। এখানে যখনই শূন্য চলে আসবে তার মানে আর কিছু আমাদের বাকি নাই। তো আমরা অলরেডি পেয়ে গেছি। এখন যখন লিখবো তখন উপর থেকে নিচে লিখবো না নিচ থেকে উপরে লিখবো? অবশ্যই আমরা উপর থেকে নিচে লিখবো, কারণ প্রথমে পাইছি সরিষা, তারপর তিল। সব উপর থেকে নিচে আস্তে আস্তে লিখতে থাকবো। এটাকে এইভাবে লেখা হয় যে 0.68 এইটা 10 ভিত্তিতে, এটা ইকুয়াল টু 0.325 ভিত্তিতে। তাহলে এগুলো যদি আমরা মনে বুঝে থাকি তাহলে বাইনারির অংশটা বোঝাটাও আসলে আর খুব বেশি কোনো টাফ কিছু না, কারণ আমরা বাইনারিতে যা করি এক্স্যাক্টলি এই কাজগুলোই করি। দ্যাট মিনস আমাকে যদি কেউ বলে যে একটু আগে যেটা লেখা হয়েছে সাপোজ এইটাই যে 294.68 এটাকে এতকে বাইনারি বা দিনিকে রূপান্তর করো, বাইনারি মানে দিনিক, তখন আমরা এক্স্যাক্টলি প্রথমে 294 এর জন্য বাইনারিতে যদি করতে যাই, আগেরবার যেমন 5 দিয়ে ভাগ করেছিলাম, আমি ভাগ করব 2 দিয়ে। এখন তো 2 দিয়ে যদি ভাগ করা যায় কত পাওয়া যাবে? কোনো ভাগশেষ নেই। তারপর আরেকবার ভাগ করলাম, এখন ভাগশেষ 1 পাওয়া গেল। আরেকবার ভাগ করলাম, আবারও ভাগশেষ 1 পাওয়া গেল। আরেকবার ভাগ করলাম, কোনো ভাগশেষ নেই। আরেকবার ভাগ দিলাম, ভাগশেষ নেই। আরেকবার ভাগ করলাম, ভাগশেষ 1। আরেকবার ভাগ করলাম, ভাগশেষ পেলাম না। আরো একবার ভাগ করলাম, ভাগশেষ পেলাম না। আরো একবার ভাগ দিলাম, এবং এখানে যখন শূন্য চলে আসছে, খেয়াল করে দেখো আসলে আমরা এই যে ধান, গম, ভুট্টা, তারপরে আলু, ঝিঙ্গা এমন করে করে আসলে এগিয়ে যাচ্ছি। সো আমাকে যেটা করতে হবে, লেখার সময় আসলে সবচেয়ে বড়টা বাম পাশে লিখতে হয় সবার বামে। এই জন্য আমরা লেখার সময় সবচেয়ে বড় আসলে এই নিচেরটা।
তাকে লিখবো এইভাবে সাজিয়ে। আমরা বলবো এইভাবে যে 294 10 ভিত্তিতে এটা ইকুয়াল টু 100 100 110, এটা 2 ভিত্তিতে। এই ছিল আমাদের 10 ভিত্তি থেকে দ্বিমিকে রূপান্তর করার সময়। বাট যদি এটা পূর্ণ সংখ্যাটা হয়, এখন যদি ভগ্নাংশ নিয়ে আমরা কাজ করতে চাই তখন কীভাবে করবো? ভগ্নাংশ নিয়ে কাজ করার সময় ঠিক একইভাবে আগে যেভাবে আমরা করছিলাম, আমরা গুণ করতে থাকবো। এখন এটাকে গুণ করবো, বাট কত দিয়ে গুণ করবো? আগে যেমন 5 দিয়ে গুণ করছিলাম, কারণ ভিত্তিটা ছিল 5 ভিত্তি। এখন ভিত্তিটাই হচ্ছে 2 ভিত্তি, জাস্ট 0 আর 1 ছাড়া কিছু নেই। তোমরা 2 দিয়ে গুণ করবো। এবারও আমরা পূর্ণ অংশ নেব, ভগ্নাংশ নেব। এই পু আর ভ, পু মানে পূর্ণ, ভ মানে ভগ্নাংশ। গুণ করলে কত পাওয়া যাবে? 2 দিয়ে যদি গুণ করি আমরা পাবো 1 পয়েন্ট, গুণ করলে আসবে 36। ঠিক আছে কি? হ্যাঁ, এই 0.36 কে আমাদের আরেকবার গুণ করতে হবে 2 দিয়ে, 72। ওই যে 0.72 পাওয়া গেছে, এটাকে আরেকবার 2 দিয়ে গুণ করতে হবে 0.44। 0.44 কে এসে আরেকবার 2 দিয়ে গুণ করা যাক, আমরা পাবো এখন 0.88। 0.88 কে আরেকবার যদি 2 দিয়ে গুণ করা যায় 1.76। 0.76 কে আরেকবার আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে পাবো 1.52। এভাবে এমন হতেই পারে যে এটা অনন্তকাল ধরে অনেক দিন পরে গিয়ে শেষ হবে, এটা হতেই পারে। এটা নিয়ে আসলে খুব চিন্তিত হওয়ার কিছু নাই, যেহেতু বাইনারিতে সংখ্যার সাইজ আর অনেক বড় হবে। 1.04 পাওয়া গেল এখন। এরপরে 0.04 কে যদি গুণ করা যায় 0.08। এভাবে আসলে আলটিমেটলি চলতেই থাকবে অনেক দিন, অনেক দূর ধরে এরকম করে চলতে থাকবে। সো সাধারণত যেটা করা হয় যে এখানে যখন খুব ছোট একটা অংশ পেয়ে যাওয়া হবে তখনই আসলে এই জিনিস ছেড়ে দেওয়া হয় মোটামুটি। তো আমরা আপাতত এই পর্যন্তই রাখি। যদি এটা শেষ না হয় তাহলে দেখতে হয় ডান পাশের অংশটা কখন ছোট হয়, কারণ এই ভগ্নাংশটা কি মিন করছে যে বাকি যে পার্টটা আছে, বাকি যে অংশটা, ওটা যদি খুব ছোট হয় তাহলে আসলে অনেক বেশি দূর আগানোর দরকার নেই। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি এখন যে 0.68 এটা 10 ভিত্তিতে, এটা ইকুয়াল টু 0.1010111। যদি শেষ করা যেত খুব ভালো হতো, যেহেতু শেষ করতে পারি নাই, এটা ব্যর্থতা। তো আমরা এখানে একটা কিছু ডট চিহ্ন দিয়ে রাখলাম, এর পরে আর কিছু আসছে। সো এই হচ্ছে, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করে ফেললাম। 0.68 কে আমরা বাইনারিতে, সাধারণত তোমাদের পরীক্ষায় যে অঙ্কগুলো থাকবে সেটা খুব আগে শেষ হয়ে যাবে, এতদূর পর্যন্ত বড়াবে না। আচ্ছা, উল্টো কাজটাও আমরা ইচ্ছা করলেই করতে পারি। তার মানে এখন ধরো তোমার কাছে এরকম দেওয়া আছে 10110, এটাকে 0.011, এটাকে দশমিকে রূপান্তর করো। তখন কিভাবে করবো? খুব সিম্পল। আমি জানি এই শূন্য মানে শুধু শূন্যই, এই শূন্যটার কথা ভাবছি কিন্তু। আচ্ছা, এই 1 মানে হচ্ছে 1 × 2, বুঝে দেখো, কারণ এটা থেকে এখন প্রত্যেকবার 2 করে গুণ হতে থাকবে। আগেরবার যেমন 5 গুণ করা হয়েছে স্থানীয় মান সিস্টেম, প্রত্যেকবার এর থেকে এই সিস্টেম এটা আরো 2 গুণ করে বেশি হবে। সো এটা 1 × 2 স্কোয়ার, এটা 0 × 2 কিউব, এটা 1 × 2⁴। আর এই দশমিকের পরে যারা আছে তারা আসলে 2 দিয়ে ভাগ করতে হতে থাকবে বারবার। তার মানে ভাগ হতে থাকার মানে আসলে 2⁻⁻ সামথিং আসবে। 1 × 2⁻², এরপর 1 × 2⁻3, যা আসলো সেটা এরকম 16, 4, 2। এখানে পাওয়া যাবে হয়তো 1/4, 1/4 মানে 0.25। আর এটাকে আসলে আরো অর্ধেক করলে যেটা পাওয়া যায় এই দুটো মিলে তাহলে পাওয়া যাবে 0.375। আমরা যেটা পেয়েছি এই হচ্ছে মোটামুটি আমাদের এই বাইনারি থেকে দশমিকে রূপান্তর করাটা। তাহলে আমরা যেটা পেলাম সেটাকে এভাবে দেখা যেতে পারে, এটা সমান 22.375 10 ভিত্তিতে। বাট এবারে কিছু কথা আছে, খেয়াল করে দেখো। বাইনারিতে যখন কাজ করা হচ্ছে তখন কিন্তু যারা যোগ হচ্ছে তারা জাস্ট 2 এর পাওয়ারগুলো যোগ হচ্ছে। এটা যদি তুমি বুঝে যাও তাহলে একটা সংখ্যাকে খুব দ্রুত বাইনারি করে ফেলা যাবে। খুবই দ্রুত একটা সংখ্যাকে আমরা চাইলেই বাইনারি করে ফেলতে পারি। দ্রুত বাইনারি কিভাবে করা যায়? খুব সিম্পল। ধরো আমাকে বলা হলো 78, এই সংখ্যাটাকে বাইনারি করো। 2 দিয়ে ভাগ করলে তো আসেই। বাট আমি এভাবে চিন্তা করতে পারি, এক কাজ করি, এসব 2 এর পাওয়ারগুলো লিখে ফেলি। ডান থেকে বামে লিখছি আরবি লেখার মতো করে।
আচ্ছা, এই পাশ থেকে একটু সরিয়ে লেখা যাক, তাহলে সুবিধা হবে। এখন দেখো 78-এর ভেতরে এদের মধ্যে কে যায়, মানে 78-এর মধ্যে তুমি দেখো সবচেয়ে বড় কত যায়, এইগুলোর ভেতরে সবচেয়ে বড় যায় 64। ওকে, 64 গেল। 64 বাদ দিলে আর কত পড়ে থাকে? 78 থেকে 64 তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে পড়ে থাকবে আর মাত্র 14। এখন 14-এর ভিতরে সবচেয়ে বড় কত যায়? 8 যায়। 8 গেলে থাকে 6, 6কে লেখা যায় 4 আর 2। অর্থাৎ আমি যেটা করলাম আসলে দেখো 78-কে এই পাওয়ারগুলো যোগফল রূপে প্রকাশ করলাম, 64 যোগ 8 যোগ 4 যোগ 2। এদের নিচে আমি জাস্ট একটা করে দাগ লিখেছি, এই দাগগুলো আসলে 1, এবং বাদ বাকিগুলো জাস্ট আমি যদি 0 দিয়ে লিখে দিই বাইনারি করা হয়ে গেছে। এটাই জাস্ট বাইনারি। দেখো 78-এর বাইনারি হচ্ছে 1001110। আমি যেটা করতে চাই আসলে এক্স্যাক্টলি সেই কাজটাই করেছি, আমি জাস্ট 2 এর পাওয়ার রূপে লিখেছি। আমি দেখলে এই 1 দেখলে আমি বুঝি এটা আসলে 64। এই 64-র সাথে এটা 16, তার সঙ্গে 8 যোগ করা হয়েছে, তার সঙ্গে 4 যোগ করা হয়েছে, তো এগুলো যোগ করলে 78 তো হবেই। এই হলো টোটাল 78-এর মাঝে যা। ধরো যদি ছোট সংখ্যা হয় খুব দ্রুত তখন করে ফেলা যায়। ধরো আমাকে বলা হলো 13, 13কে বাইনারি করো, তখন আমি দ্রুত বুঝে ফেলি যে ওকে 8 4 আর 1, ওকে 8 4 1 শেষ। এই হচ্ছে আমার বাইনারি। 13-এর বাইনারি হবে 1101। আমাকে ধরো বলা হলো যে তুমি 17-এর বাইনারি করো, তো 17-এর মধ্যে কে যায়, কি চিন্তা করো, 16 আর 1 যায়, 16 1 শেষ, আমার বাইনারি করা হয়ে গেছে 1001। দেখো কত দ্রুত এখন আমরা বাইনারি করে ফেলতে পারি, 10001। এই হলো 17-এর বাইনারি। জাস্ট আমরা 2 এর পাওয়ারের যোগফল রূপে লেখার চেষ্টা করছি। এক্স্যাক্টলি এটাই তো বাইনারিতে করা হয়, আমরা সেই কাজটাই আসলে করছি। খুব মানে মহান কোনো কিছু আমরা এখানে করি না, খুব সিম্পল কিছু আইডিয়া। আচ্ছা, তাহলে এখন দেখো তোমার চাইলে আসলে মনে মনেও চিন্তা করতে পারবা কিছু সংখ্যার বাইনারি কিরকম। ধরো 12, 12 হলে তুমি চিন্তা করবা 2 এর পাওয়ার রূপে কিভাবে লেখা যায়। 2 এর পাওয়ার রূপে 8 আর 4 এর যোগফল রূপে লেখা যায়, মানে 8 4, খেয়াল করো 1 2 4 8 এরকম কোনো জিনিস ছিল, তার মানে 8 এর নিচে একটা দাগ করবে, 4 এর নিচে একটা দাগ করবে, 1010। এই হলো 8 এর বাইনারি, এই 12 এর বাইনারি। আচ্ছা, আমি কি ভুল করেছি? হ্যাঁ ভুল করেছি আসলে, কারণ 8 4 2 1, 12 বাইনারি করতে হলে 8 এর নিচে একটা থাকবে, 4 এর নিচে একটা থাকবে, সো 1100 হবে এখানে। ওকে, তাহলে আসো এই ছিল বাইনারি করার ধাপগুলো। এখন আমরা আরেকটা জিনিস শিখবো যে সরাসরি অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি। আগেই বলে রাখি, ম্যাথমেটিক্সের যেই বেসগুলো খুব বেশি করে ব্যবহার করা হয় তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে দশমিক, নিঃসন্দেহে 10 ভিত্তিক পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে বাইনারি, কম্পিউটারে অনেক বেশি ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে হেক্সাডেসিমাল, দেন অক্টাল, এই ব্যাপারগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। জাস্ট এই মেনলি এই 4 ধরনের বেসই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। তোমাদের ক্যালকুলেটরে যে সাইন্টিফিক ক্যালকুলেটরগুলো রয়েছে সেখানেও তোমরা দেখবা বেস এর মধ্যে মোট 4 ধরনের জিনিসের রয়েছে। এই বাইনারি আছে, ডেসিমাল আছে, হেক্সাডেসিমাল আছে আর অক্টাল, এই 4 রকমের জিনিস এখানে রয়েছে। এখন কথা হচ্ছে যে হেক্সাডেসিমাল কি জিনিস আমি বলে ফেলি। হেক্সাডেসিমাল মানে 16 ভিত্তিক, হেক্সা মানে 6, ডেসি মানে 10, 16 ভিত্তিক সিস্টেম। এখন 10 ভিত্তিক সিস্টেমে আমাদের কাছে 10টা অঙ্ক ছিল, 10 রকম জিনিস ছিল, 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10 রকম। কিন্তু হেক্সাডেসিমাল যখন বললো তখন তো 16 রকম বস্তুই লাগবে, 16টা প্রতীকই দরকার হবে আমাদের। সেই 16টা প্রতীক কোথেকে আসবে? এই 10টা তো আছেই, তখন আরও 6টা প্রতীক হিসাবে ABCD কে ব্যবহার করা হয়, ABCDEF, যেখানে A হচ্ছে 10, B 11, C 12, D 13, E 14, F হচ্ছে 15। তো আমরা 0 থেকে 15 পর্যন্ত মোট 16টা অঙ্ক কিন্তু এখানে অলরেডি নিয়ে ফেলতে পেরেছি। এই হচ্ছে 16 ভিত্তিক সিস্টেম। আচ্ছা, এবার দেখো যে 16 ভিত্তিতে তুমি যখন আছো, ধরো আমি এখন বললাম যে তাহলে এই সংখ্যাটাকে সাপোজ, তাহলে এইটা একটা 16 ভিত্তিক সংখ্যা, এটা কি হওয়া সম্ভব? হ্যাঁ, হতেই পারে। এটাকে দেখে একটা শব্দ তোমাদের মনে হতে পারে দাদা, আসলে দাদা না, কিন্তু এটা হচ্ছে একটা 16 ভিত্তিক সংখ্যা। এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এটাকে আমি জাস্ট বলছি এটা একটা 16 ভিত্তিক সংখ্যা, এবং এই সংখ্যাটার ডেসিমাল ভ্যালু কত হবে এটাও আমরা চাইলে বের করে ফেলতে পারি। কিরকম? এটা হচ্ছে a প্লাস d ইন্টু 16 প্লাস a ইন্টু 16 স্কোয়ার প্লাস d ইন্টু 16 কিউব। নিঃসন্দেহে, কারণ এর সাথে এই দেখো d এর সাথে 16 গুণ হবে, এর সাথে 16 স্কোয়ার, আমরা তো এটাই জানি যে 16 ভিত্তিক ব্যাপারটাই এইটা, প্রত্যেকবার এটা থেকে এটা 16 গুণ করে করে বড় হবে। তো এখন কথা হচ্ছে d আসলে কত? d বলতে আমরা কত বুঝি? 9 10 11 12 13, d হচ্ছে 13 এবং a হচ্ছে 10। তাহলে আমরা জাস্ট এইভাবে এখানে লিখে ফেলি,
10 ইন্টু 16 স্কোয়ার 13 ইন্টু 16 কিউব, এবং যা পাবে সেটাই হবে আমাদের এই দাদার ডেসিমাল ভ্যালুটা। এখান থেকে কিছু একটা পাওয়া যাবে, এটা বেশ বড় একটা সংখ্যা হবে। 16 ভিত্তিতে ছোট সংখ্যাগুলো নর্মাল 10 ভিত্তিতে বেশ বড় হয়ে যাবে, এটাই স্বাভাবিক। যত ভিত্তি তুমি বড় করবে তত ছোট সংখ্যাকেও আমাদের নর্মাল সিস্টেমে আরও বেশি বড় মনে হবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমি ডিরেক্টলি এরকম ডেসিমাল এই হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে পারি কিনা সেটা আমি বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, আসলে সরাসরি একটা পথ রয়েছে যেটা খুব সহজে করে ফেলা যায়। যা করতে হবে সেটা এরকম, বলা যাক আমরা প্রথমে এইটা নিই, বাইনারি থেকে হেক্সাডেসিমাল 1 1 0 1 1 0 1 1 0 0 1 1 0। ধরা যাক এই সংখ্যাটাকে আমাদের হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে। এর জন্য যেটা করতে হবে, চারটা চারটা করে আমরা শেষ থেকে গ্রুপ করে আসবো। এই চারটাটা গ্রুপ, এই চারটার একটা গ্রুপ, এই চারটার একটা গ্রুপ, আর দেখো একজন এক পড়ে আছে, তো তার আগে 3টা শূন্য দিয়ে আমি আরেকটা গ্রুপ বানিয়ে নিলাম। এখন এই প্রত্যেকটা গ্রুপকে আমরা যদি আলাদা করে হেক্সাডেসিমালে প্রকাশ করি তাহলেই আমরা পেয়ে যাবো আসলে বাইনারি। এখন দেখো এই গ্রুপটা আসলে মান কত, এই 0 1 1 0 এটার মানে আসলে কত, এটা কিন্তু তুমি মনে মনে হিসাব করতে পারবে। আমি একটু আগে যেটা শিখিয়েছি সেখান থেকে বোঝা যাবে, কারণ 0 মানে আসলে 0 মানে 0ই আসলে 0 ইন্টু 1, এই 1 মানে 1 ইন্টু 2, এই 1 মানে হবে 1 ইন্টু 2 স্কোয়ার, এই 0 মানে 0 ইন্টু 2 কিউব। তার মানে এখানে আসলে 2 আর 4 যোগ করলে যা হয় সেটাই, তার মানে 6। যেটা নর্মাল ডেসিমালে 6 সেটা হেক্সাডেসিমালে 6ই হবে, তো এর জন্য 6। আবার দেখো 0 1 1 0 এটার জন্য আরেকবার 6। 1 0 1 1 এর মানে কত হবে, 1 মানে 8, এটা 4, এটা 2, এটা 1, 8 আর 2 10, আর একে 11। 11 মানে হেক্সাডেসিমালে কত হয় মনে আছে, আমরা বলেছিলাম একটু আগে 0 থেকে 9 পর্যন্ত ছিল, তারপরে এ বি, বি হচ্ছে 11, সো এর জন্য বি, এবং 0 0 0 1 1 মানে 1, সো 1 b 6 6, এটাই হচ্ছে এই যে পুরো জিনিস আছে তার হেক্সাডেসিমাল ফর্ম। আমরা যেটা করলাম চারটা করে করে নিয়ে গ্রুপ করেছি, আবার দেখো চারটা করে করে নিয়ে গ্রুপ করেছি। কেন চারটা নিয়ে গ্রুপ করলাম, তার কারণ হচ্ছে খুব সিম্পল কথা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 = 16, 2 এর পাওয়ার যদি 4 হয় তখন এটা 16 হয়। এবং ঠিক একই কারণে আমাদেরকে যদি বলা হয় যে এই সংখ্যাটাকে অক্টালে প্রকাশ করো, অক্টাল মানে হচ্ছে 8 ভিত্তিক, তখন তোমরা চিন্তা করো যে তাহলে 2 এর কততম পাওয়ার 8, 2 এর 3 নাম্বার পাওয়ার হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 3 = 8। এই কারণে আমরা যেটা করবো অক্টালের ক্ষেত্রে 3টা করে করে নেব, এই 3টা, এই 3টা, এই 3টা, এই 3টা, এই 3টা। ওকে, তাহলে দেখো যদি অক্টালে প্রকাশ করতে চাই 3টা করে নিলে কত আসবে, 1 1 0 মানে হচ্ছে 0, দেখো এটা কি ছিল 1 2 4, তাই না, এটা হচ্ছে 6। 1 0 0 মানে হচ্ছে 4, 1 0 1 মানে 5, 1 0 1 মানে 5, এটা হলো 1, সো 1 5 5 4 6, এটা 8 ভিত্তিতে। এটা হলো ডিমিক থেকে অক্টালে, এবং উল্টা কাজটাও একেবারে সত্যি, অর্থাৎ তোমাকে যদি বলো অক্টাল থেকে বাইনারি করো, তুমি যখন প্রত্যেকটার জন্য 3টা করে করে ডিজিট নেবে, যদি 1 থাকে 0 0 1 লিখবে, এভাবে তুমি জাস্ট প্রত্যেকটাকে আলাদা করে বাইনারি করলে খুব সহজে বাইনারি থেকে হেক্সাডেসিমাল বা বাইনারি থেকে অক্টালে তুমি যেতে পারো। এখন প্রশ্ন এসেই যায় কেন, এই কেন প্রশ্নের উত্তর না দিয়ে আমরা এরকম কোনো নিয়ম শিখতে চাই না যে ধুম করে শিখাই দিলাম হ্যাঁ 3টা করে নিলেই হয়ে যায়। এই কথাটা আমরা মানতে চাই না, আমরা বুঝতে চাই কেন হয়, কেন এই কথাটা সত্যি। এই কথাটা আসলে অনেক সত্যি, তার কারণ হচ্ছে এরকম যে আমরা একটু আগে বলেছি 2 এর পাওয়ারের ব্যাপারটাই আসলে খুব বড় ব্যাপার এখানে। এভাবে চিন্তা করো যে সাপোজ আমরা বললাম এটা একটা অক্টাল সংখ্যা, এই সংখ্যাটাকে তার মানে আমি এভাবে লিখতে পারি, এটা হচ্ছে 5 × 8 + 7। আচ্ছা, আমরা সামনে আরেকটা সংখ্যা নিই তাহলে একটু ভালো হবে। 157, এটা যদি অক্টাল ভিত্তিতে হয় তখন আমরা পাবো 1 × 8 স্কোয়ার প্লাস 5 × 8 + 7, এটাকে ডেসিমাল করলে যা পাওয়া যায়। এখন তোমরা চিন্তা করো আমি যদি ওরকম করে করে চিন্তা করতাম তাহলে যেটা পেতাম সেটা কিরকম হতো। 7 কে লেখা যায় 1 1 1, 5 কে লেখা যায় 1 0 1, 1 কে লেখা যায় 0 0 1, আমাদের তখন সংখ্যাটা হচ্ছে এইরকম। দেন এটাকে আমরা লিখতাম এইভাবে যে এই যে 1 × 2 টু দি পাওয়ার 0, এই 1 × টু দি পাওয়ার 1, এই 1 × টু দি পাওয়ার 2। দেখো আমরা এই 3টাকে নিয়ে কাজ করলাম। দেন এবার এদেরকে
আচ্ছা, এদেরকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিই। 2^3 প্লাস 0 ইন্টু 2^4 প্লাস 1 ইন্টু 2^5, এদেরকে আর একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এবং এই পাশে যে 1 ছিল 1 ইন্টু 2^6 এটাকে আর একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আচ্ছা, এইবার খেয়াল করো 2^6 এটা মানেই কিন্তু আসলে 2^3 হোল স্কোয়ার, প্লাস আমি এই জায়গায় 2^3 যদি কমন নেই কি থাকে খেয়াল করো, অর্থাৎ নর্মাল যে বাইনারিটা তাকে রিপ্রেজেন্ট করলে যা হয়, অর্থাৎ এটা কিন্তু 5ই আলটিমেটলি, আর এই অংশটায় যেটা থাকবে সেটা হচ্ছে এটা আরেকটা বাইনারি। তাকিয়ে রাখো, এটা হচ্ছে 1 ইন্টু 8² এই পুরো জিনিসটা হচ্ছে 5 ইন্টু 8 প্লাস এটা হচ্ছে 7। দেখো এটা এক্স্যাক্টলি একই কথা মিন করছে। আমরা এই যে যখনই প্যাকেজ করে ফেলছি এই জিনিসগুলোর দিকে তাকাও, এই যে 2 কিউব, এটা আমরা তিনটা জিনিসকে একসাথে করে প্যাকেজ করার পরে পেয়েছি 2 কিউব, দেন এটা আসছে 2 কিউবের হোল স্কোয়ার, এরপর আমরা আরো যদি সামনে যেতাম 2 কিউবের হোল কিউব পেতাম। দেখো এটা কিন্তু সেই কথাই বলছে, এটাই তো 2 কিউব, এটাই হচ্ছে 2 কিউবের হোল স্কোয়ার। সো এটা একদম এক্স্যাক্টলি একই কথাই মিন করে। এই জন্যই আমরা তিনটা করে নিয়ে যদি গ্রুপ করি তাহলে এক্স্যাক্টলি একই জিনিসই পাই। এই ছিল আমাদের আসলে মোটামুটি বাইনারিতে আর আমরা খুব বেশি কথা এখানে বলবো না। এই ছিল আমাদের বাইনারি বা কম্পিউটার সংক্রান্ত আলোচনা। ম্যাথমেটিক্সের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে সম্ভাব্যতা বা প্রবাবিলিটি। আমি এটাকে সম্ভাবিলিটি বলতে ভালোবাসি। এসব এক কাজ করা যায়, এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করা যায়। ফার্স্ট কথা হচ্ছে প্রবাবিলিটি, এই জিনিসটা কেন, মানে এটা কি মিন করে। এটা নর্মালি এভাবে মিন করা যায় যে ওকে, আমি যদি লুডুর ছক্কা নিয়ে নিক্ষেপ করি, ধরো আমি একটা লুডুর ছক্কা নিক্ষেপ করলে এরকম থ্রো করলাম, থ্রো করার পরে ছক্কা উঠবে, তার সম্ভাব্যতা কত। তো সম্ভাব্যতার হিসাব হচ্ছে নিচে হলো মোট যত রকম কাহিনী ঘটতে পারে তার সংখ্যা, মোট কি কত রকম হতে পারে, মোট কত রকম, আর উপরে আমি যা চাই সেটা কত রকম, সেটা কয়ভাবে হতে পারে। এটা হচ্ছে খুব সিম্পল ভাবে বলতে গেলে প্রবাবিলিটির এটাই একটা সংজ্ঞা বলে দিলাম আমি একটা। তো ধরো এরকম যে আমি যখন লুডো ছক্কা নিক্ষেপ করলাম তখন মোট 6 রকম ঘটনা সেখানে ঘটতে পারে, 1 2 3 4 5 6, যার মধ্যে ছক্কা আছে একটাই, তো আমার এই ঘটনাটা একভাবেই ঘটতে পারে। সুতরাং লুডো ছক্কা পড়ার সম্ভাব্যতা হচ্ছে 1/6। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে প্রতি 6 বারে একবার ছক্কা পড়বে। তো এখন এই ব্যাপারটা তো কেমন না, তুমি কখনো যদি লুডো খেলে থাকো, অবশ্যই খেলেছো আশা করি, লুডো খেললে তুমি এমনি জানো যে এমনও অনেক সময় যায় যে আমি ঘন্টার পর ঘন্টা ধরে লুডো ছক্কা চেলে যাচ্ছি, 6 আর 3 মধ্যে পড়ে না, তখন প্রতি 6 বারে একবার ছক্কা পড়বে এই কথা কিন্তু তখন আমি মানে না। তাহলে ম্যাথমেটিক্স আমাদেরকে কি শেখালো, যে তাহলে তো ভুল হয়ে গেল যে প্রতি 6 বারে তো একবার 6 পড়ে না, তাহলে কি হলো? আসলে সত্যি কথা হচ্ছে যে যখন আমরা এরকম প্রবাবিলিটি নিয়ে কাজ করি, প্রবাবিলিটি আসলে LLM নিয়ে কাজ করে, এটাকে বলে ল অফ লার্জ নাম্বারস। মানে তুমি 6 বার নিলে হয়তো এক্স্যাক্টলি একবার পড়বে না, বাট তুমি যদি 6 কোটি বার দুটো ছক্কা চালো, তুমি নিশ্চিত থাকতে পারো যে প্রায় 1 কোটি বারই ছক্কা পড়বে, তার বেশি হলে কম না, যদি লুডো ছক্কাটা বায়াস না হয়। বায়াস মানে আমি বোঝাচ্ছি যে লুডো ছক্কাটা যদি একদম সুন্দর আকৃতির ছক্কা হয়, এখন লুডো ছক্কা যদি এরকম না হয়ে এই টাইপের একটা লুডো ছক্কা নিয়ে তুমি কাজ করো, এদিকে 1 এইরকম আকৃতির যদি ছক্কা হয়, তাহলে যে 6 বারই পড়বে এটা আশা করা উচিত না। আসলে এরকম বেরোব আকৃতির যদি কোনো ছক্কা তুমি দেখো, সো আমরা নর্মালি যেটা বলি যে আমি যদি 6 বার ছক্কা চালি তাহলে একবার, মানে 6 বার যদি আমি চেলে দিই তাহলে একবার মোটামুটি 6 করার সম্ভাবনা আছে। অনেক বড় নাম্বারের জন্য এটা অনেক ভালো মতো কাজ করে। এখন জাস্ট এটা দেখে আমাদের মাথায় আসে না যে প্রবাবিলিটি নিয়ে তাহলে কি হলাম, তো নিশ্চিত করতে পারলাম না কোনো কিছু, যা নিশ্চিত করা যায় না সেটাকে হিসাব করে লাভটা কি? ইনফ্যাক্ট লাভ আছে। লাভটা হচ্ছে এই যে আমাদের শরীরের ভেতরে সমস্ত কিছু, আমাদের যা কিছু উপাদান নিয়ে তো সব কিছু তৈরি, তার ভেতরে ইলেকট্রন নিউট্রন প্রোটন আছেই। ইলেকট্রনগুলো নিয়ে যখন হিসাব করা হয়, সেই জায়গায় যখন আমরা একদম মাইক্রো লেভেলে চলে যাই, ছোট লেভেলে চলে যাই, সেই জায়গায় এক্স্যাক্টলি একটা বস্তু কোথায় আছে সেটা বোঝা যায় না আসলে। আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলে
যে আমি যদি কখনো একটা বস্তুর ভরবেগ ঠিক মতো জেনে ফেলতে যাই, তখন তার অবস্থান কোথায় সেটা আমি ঠিক মতো জানতে পারবো না। তার অবস্থান যদি ঠিক মতো জেনে ফেলতে যাই, তখন তার ভরবেগ জানতে পারবো না। যেহেতু আমি নিশ্চিত করতে পারছি না, সুতরাং সেই জায়গায় আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাব্যতা। এবং অরবিটাল বা এই জাতীয় যত কিছু আছে, যত উপশক্তি স্তরের ধারণা, সব কিছুই সম্ভাব্যতা দিয়ে তৈরি। এবং সম্ভাব্যতার হিসাবটা সবচেয়ে বেশি যেখানে কাজ করে সেটা হচ্ছে এই জুয়া খেলা বা এই জাতীয় যেখানে বাজি ধরা হয় সেই জায়গাগুলোতে। এবং দেখা যায় যে বাইরে যত জায়গায় ক্যাসিনো আছে, যেখানে জুয়া খেলা হয় ধরো, সেই জায়গাগুলোতে ক্যাসিনোর মালিকরা এমনভাবে পুরো জিনিসটাকে ফিক্সিং করে রাখে যে হয়তো যারা খেলতে আসছে তাদের জেতার সম্ভাবনা, ধরে নাও তাদের জেতার সম্ভাবনা 30%, আর যারা ওখানে মালিক যারা তাদের ধরো জয়ের সম্ভাবনা 70%। তাহলে এটা দেখলে তুমি বুঝতে পারবা না যে এটার মধ্যে কত বড় চালাকি আছে। কারণ যে মানুষটা খেলতে আসছে, অনেকেই হয়তো 30% ভাগ্যের জোরে সে একটা ভালো কোনো দাম মেরে দিতে পারে, সে অনেক টাকা পেয়ে গেল। কিন্তু তার জন্য যে মালিক, সে তার কোনোই মাথা ঘামানোর কিছু নাই আসলে, সে নিয়ে কোনো টেনশনই করে না, কারণ সে জানে তার জয়ের সম্ভাবনা 70%। এবং এটা একদিনের জন্য সে জিতে যেতে পারে 30% নিয়ে, বাট সে তো আর একদিনের জন্য তার দোকানটাকে খোলা রাখছে না, তারপর এইটাকে সে দিনের পর দিন ওটা খোলা রাখছে এবং বছরের পর বছর সেটাকে খোলা রাখছে। ফলে হাজার হাজার মানুষ সেখানে খেলতে আসছে। পুরো ব্যাপারটা তখন এলএলএন অর্থাৎ ল অফ লার্জ নাম্বার হয়ে যাচ্ছে। এবং ল অফ লার্জ নাম্বার যখন হয়ে যাবে অনেক বড়, তখন সে পুরোপুরি নিশ্চিত যে 70% নিয়ে তার টোটাল লাভ থাকবেই। তার কখনো ব্যবসা চাঙ্গে মানে বেশি, তার কখনো ব্যবসা নষ্ট হবেই না, সে জিতবেই। অর্থাৎ যারা খেলতে আসছে আলটিমেটলি তাদের কেউ কেউ জিতলেও টোটাল লাভটা আসলে ওই দোকানের হবেই। এটা হচ্ছে তাদের এই সুবিধাটা, তারা প্রবাবিলিটি জানে বলে এই কাজটা করতে পারে। ইনফ্যাক্ট আমরাও প্রবাবিলিটি নিয়েই কাজ করি। এই মুহূর্তে আমি যেখানে আছি, আমার পরের স্টেপটা কোথায় যাবে আমি আসলে জানি না। আমার পরেরটুকু আমি এরপরে বের হওয়ার পরে কি করবো, কি আমি আসলে খুব ভালো মতো আমরা কেউই জানি না আমাদের ঠিক ভবিষ্যৎটা এক্স্যাক্টলি কি। সো আমিও প্রবাবিলিটি নিয়েই কাজ করি। আমি আশা করি যে ঠিক আছে, আমি বের হওয়ার পরে হয়তো এখনই হয়তো আমি মারা যাবো না, কারণ আমার শরীর স্বাস্থ্য এত খারাপ না, বা আমার এখনো অত রোগ বালাই নাই যে আমি এখন বেরোলেই এখনই হঠাৎ করে মারা যাবো। বাট এরকম না যে আমি মারা যেতে পারি না, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আমরা কিন্তু সম্ভাবনাই আলটিমেটলি বিচার করি, সম্ভাব্যতাই বিচার করি আসলে। দেখো, যখন একটা জায়গায় মনে করো 100 জন মানুষ এক জায়গায় পরীক্ষা দিচ্ছে, আর একটা জায়গায় 1 লাখ মানুষ পরীক্ষা দিচ্ছে, তুমি জানো যে দুই জায়গাতেই সমান মেধাবী স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে এবং সেখানে মাত্র 2 জনকে নেওয়া হবে দুই জায়গাতেই। তাহলে তুমি কোথায় পরীক্ষা দেবে? যেখানে 100 জন মানুষ নাকি যেখানে 1 লাখ মানুষ? তুমি নিশ্চয়ই 1 লাখ মানুষের ওখানে পরীক্ষা দেবে না যদি তোমার মেধা এবং সবার মেধা সমান হয়। আমি ধরে নিচ্ছি সবার মেধা সমান, তাহলে সেই জায়গায় নিশ্চয়ই তুমি 1 লাখের ওখানে যাবে না। তুমি যাও কোথায়? 100 জনের ওখানে। তুমি ভাবো যে হ্যাঁ, 100 জনের মধ্যে কম লোক আছে, এখানে আমার চান্স পাওয়ার আমার মনে হয় চান্সটা বেশি। এই যে চান্সটা বেশি তুমি বলছো, তুমি আলটিমেটলি প্রবাবিলিটি হিসাব করছো, এই পুরো হিসাবটাই প্রবাবিলিটি। সো আমরা আসলে দুনিয়ায় আপাতত যা যা তার পাশে করছি প্রায় সব কিছুই প্রবাবিলিটি ক্যালকুলেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এসো, আমি আগে বলেছিলাম যে প্রবাবিলিটি নর্মালি নিচে মোট থাকবে বা উপরে যা যা আমি চাচ্ছি সেটা। তো এখন ধরো এরকম কিছু হলো যে আমি বললাম যে লুডোর একটা ছক্কা চেলে দিলে তাহলে জোর পড়ার সম্ভাব্যতা কত? লুডোর ছক্কা, আমি বললাম লুডোর ছক্কা নিক্ষেপ করলে জোর পড়ার সম্ভাব্যতা কত হবে? নিচে থাকবে 6, মোট সংখ্যা আছে 6টা, জোর কি কি আছে? 2, 4, 6, কয় রকম? মাত্র 3 রকম। সেটা 3/6। নিচে হবে মোট, উপরে হবে আমি যা চাচ্ছি সেটা কত রকম ভাবে আছে সেটাই, জাস্ট এই আর কি। ওকে, তাহলে এখন আসো যে আমরা এই এখান থেকে একটু একটু করে আগাতে থাকি, একটু একটু করে ডেভেলপ করতে থাকি। সম্ভবতার মধ্যে অনেক রকম ঘটনা নিয়ে আমরা কাজ করি। এই যে এখন আমরা ছক্কা নিক্ষেপ করলাম, এগুলোকে বলে এক একটা ঘটনা। সেই ঘটনাগুলোর মধ্যে বিভিন্ন রকম ঘটনা আছে। কিরকম? কিছু ঘটনাকে বলে বর্জনশীল ঘটনা, কিছু আছে অবর্জনশীল ঘটনা। বর্জনশীল ঘটনা কিরকম? যা একসাথে ঘটতে পারে না, সেটা হচ্ছে বর্জনশীল ঘটনা। কিরকম? ধরো আমি বললাম যে লুডোর একটা তুমি ছক্কা নিক্ষেপ করলা, একই সঙ্গে কি 1 এবং একই সঙ্গে 2 করার কোনো সম্ভাবতা আছে? একই সঙ্গে 1ও পড়বে 2ও পড়বে, এটা কিন্তু কখনোই হতে পারে না। এই কারণে আমরা বলছি এটা একটা বর্জনশীল ঘটনা। 1 এবং 2 পড়া, এই দুটো ঘটনা পরস্পর বর্জনশীল। আবার আমি যদি বলি লুডোর একটা ছক্কা নিক্ষেপ করলে জোর হওয়া এবং মৌলিক হওয়ার সম্ভাব্যতা কত? এটা কি আসলে বর্জনশীল? খেয়াল করে দেখো, জোর হলে কি মৌলিক হওয়া সম্ভবই না? আসলে কিন্তু ঘটনাটা বর্জনশীল না, কারণ 2 এমন একটা সংখ্যা যেটা জোরও মৌলিকও, সুতরাং এই ঘটনা কিন্তু বর্জনশীল না। অর্থাৎ জোর হলে যে মৌলিক হবে না এটা আমরা বলতে পারছি না, এই জন্যই এটা অবর্জনশীল ঘটনা।
সো বর্জশীল ঘটনা হচ্ছে 1 আর 2 করার সম্ভাব্যতা। আর আমি যদি অবর্জশীল ঘটনার উদাহরণ দিতে চাই তাহলে দিতে পারবো জোর করা ও মৌলিক হওয়ার সম্ভাব্যতা। মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5। জাস্ট 1 থেকে 6 এর মধ্যে 3টা মৌলিক সংখ্যা আছে, 2, 3 আর 5। 1 কিন্তু মৌলিক সংখ্যা না। আচ্ছা, তো এবার আসো যে আমরা এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে যে লুডোর একটা ছক্কা তো নিক্ষেপ করা হলো। এই ছক্কা নিয়ে আমরা আরো বেশ কিছু কাহিনী করবো আসলে আমাদের আজকের পুরো আলোচনায়। তবে এবারে একটা জিনিস একটু বুঝে ফেলা যাক, কখন যোগ হয় আর কখন গুণ হয়। যোগ আর গুণ এই দুটা ব্যাপার সম্ভাব্যতায় অনেক বেশি ব্যবহৃত হয়। ধরো আমি বলবো এরকম, দুইটা যখন পুরোপুরি আলাদা টাইপের ঘটনা আসলে, যে এরা একসঙ্গে ঘুরতে পারে না, তখন আসলে যোগ হয়। কিরকম আমি বললাম যে লুডোর একটা ছক্কা নিক্ষেপ করা হলো, লুডোর একটা ছক্কা নিক্ষেপ করা হলো, তাহলে তাহলে ধরো আমি বললাম যে পুরোপুরি আলাদা দুইটা বিষয়। কিরকম যে 2 এর থেকে ছোট হওয়ার সম্ভাব্যতা আর 3 এর থেকে বড় হওয়ার সম্ভাব্যতা কত। 2 এর থেকে ছোট হওয়ার সম্ভাব্যতা, বা আমি বললাম একটি ছক্কা নিক্ষেপ করলে তা 2 এর ছোট অথবা 3 এর বড় হওয়ার সম্ভাব্যতা কত। মানে ধরো ব্যাপারটা এরকম যে তোমার লুডো খেলছো, লুডো খেলতে খেলতে একটা পর্যায়ে দেখছো যে তোমার প্রতিপক্ষ যে দল আছে সেই প্রতিপক্ষের দল যদি তার 2 পরে তাহলে তোমার একটা গুটি কাটা যাবে, গুটি খাওয়া যাবে, আর যদি 3 পরে তাহলেও খাওয়া যাবে। তুমি চাচ্ছ যে 2ও যাতে না পড়ে 3ও না পড়ে, তুমি তাই চাচ্ছ যে হয় 2 এর ছোট হোক আর নাইলে 3 এর থেকে বড় হোক, তাহলে আমি বেঁচে চাই, তুমি সেটা চাচ্ছ। ধরো এই অবস্থায় তুমি জাস্ট এটা যদি চাও, এটা কতভাবে হতে পারে তার সম্ভাবনা কি। এখন দেখো এখানে 2টা কেস আছে, 2টা আলাদা আলাদা ক্ষেত্র আছে, কি 2 এর থেকে ছোট হওয়া অথবা 3 এর থেকে বড় হওয়া, দুইটাতেই তুমি খুশি, তুমি এই পুরো জিনিসটা একসাথে চাচ্ছ। তখন যেহেতু 2টা পুরোপুরি আলাদা জায়গা, 2 এর থেকে ছোট হলে 3 এর থেকে বড় হওয়া সম্ভব না, তো এই 2টা আলাদা কেস যখন আমরা একসাথে করতে যাই তখন যোগ করি, 2টা পুরোপুরি আলাদা ঘটনা। 2 এর থেকে ছোট হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/6, কারণ একটাই মাত্র সংখ্যা আছে 1। 3 এর থেকে বড় হওয়ার সম্ভাবনা হচ্ছে 3/6, কেন? কারণ 4, 5 অথবা 6 হতে পারে। তাহলে এই হচ্ছে টোটাল 1/6 প্লাস 3/6, এই হলো আমাদের 4/6। আমরা যদি এমনি এমনি চিন্তা করতাম, মোট সংখ্যা নিয়ে চিন্তা করতাম, তাহলেই আসলে এই যোগ হওয়ার রহস্যটা আমরা বুঝে যেতাম। খুব সিম্পল কথা, 2 এর থেকে ছোট আছে একটা, 3 এর থেকে বড় আছে 3টা, মোট আছে 4টা, এই 4/6, এটাই আসলে টোটাল হিসাবটা। তো আমরা এইসব জায়গায় কি করি, দুইটাকে আলাদা আলাদা করে সম্ভাব্যতা হিসাবেও যদি আমি যোগ করি তাহলে পুরো জিনিসটা পেয়ে যাবো। ইনফ্যাক্ট এটা বলছে যে এই ঘটনা এটার এটা একেবারে সেম জিনিস, আমরা জানি আসলে যে এটা সেম কথা। এখন গুণ কখন হয়? গুণ হয় যে একটার উপর যদি আরেকটা নির্ভর না করে। কিরকম? আমি বললাম তুমি লুডোর একটা ছক্কা নিক্ষেপ করলা এবং সেই সঙ্গে একটা কয়েন টস করলে। লুডোর ছক্কা এবং একটা কয়েন টস করছো। কয়েন যদি টস করা যায়, কয়েনের 2টা পিঠ থাকে, মনে করো একটাকে বললাম হেড আর একটাকে বললাম টেল। হেড আর টেল এই 2টা জিনিস আছে। এখন লুডোর ছক্কা নিক্ষেপ করলে আমার প্রশ্ন হচ্ছে এরকম, তুমি একটা লুডোর ছক্কা নিক্ষেপ করলে এবং একই সঙ্গে একটা ছক্কা একটা কয়েন টস করলাম। প্রশ্ন হচ্ছে যে যদি এই কাজ করা যায় তাহলে 2 পড়বে আর টেল পড়বে, এটা সম্ভাব্যতা কত? এইবার খেয়াল করো, তোমাকে 2টা ঘটনা একসঙ্গে ঘটাতে হচ্ছে, 2ও পড়বে টেলও হবে। এরকম যখন 2টা ঘটনা একসঙ্গে আমরা ঘটাতে যাই এবং এটার উপর এটা নির্ভর করে না, কারণ 2 পড়ার সাথে টেল পড়ার কোনো সম্পর্ক নাই, তখন আমরা যেটা করি তখন এইটাকে পরস্পর গুণ করে দিই। এটার উপর এটা নির্ভর করে না এবং 2টা একসঙ্গে ঘটছে, একটার উপর একটা নির্ভরশীল না এবং 2টা একসঙ্গে ঘটছে, তখন আমরা গুণ করি। এখন দেখো 2 পড়ার সম্ভাব্যতা কত? 2 পড়ার সম্ভাব্যতা কত? 2 পড়ার এই সম্ভাব্যতা হচ্ছে 2/6। আর এখানে টেল পড়ার সম্ভাব্যতা কত? টেল পড়ার সম্ভাব্যতা হচ্ছে হাফ, কারণ হেড পড়তে পারে অথবা টেল পড়তে পারে। টেল পড়ার সম্ভাব্যতা হবে 1, টেল বাই 2টা অপশন আছে, হেড আর টেল, এইটা। সো এটা হচ্ছে 2/12। আমরা 2/12 ফর্মে লিখি, এটা 1/6 হয়ে আমরা জানি, তারপর এভাবে লিখতে চাই, কারণ এটা কি হলো আমরা এটা বোঝাতে চাই। ইনফ্যাক্ট খেয়াল করো, এটাকে আমরা অন্যভাবে চিন্তা করতে পারতাম। কিভাবে চিন্তা করতে পারতাম? যে আমাদের হাতে মোট কত রকম কেস আছে, মোট কেস কত রকম আছে, এরকম হতে পারে। এদিকে লুডোতে ছক্কায় বসে 1 আর ওই পাশে H, 2H, 3H, 4H, 5H এবং 6H। এদিকে
আমার প্রশ্ন কি ছিল, এদিকে 2 পড়া সম্ভবত 1/6, সরি 2 পড়ছে, 2 পড়া সম্ভবত হচ্ছে 1/6। আর এখানে আর যে অপশনগুলো হতে পারে সেটা হচ্ছে 1 টেইল, 2 টেইল, 3 টেইল, 4 টেইল, 5 টেইল, 6 টেইল, মোট 12 রকম কেস হতে পারে। আমরা সেই কথা এখানে লিখেছি। নিচে দেখো 6 × 2 আছে, এই যে গুণটা সেটা কিন্তু আসলে এটাই মিন করছে মোট কত রকম কেস হতে পারে। এভাবে চিন্তা করা যায় 1 2 3 4 5 6, এদের প্রত্যেকের জন্য আমার অপশন আছে 2টা করে, 1 এর জন্য 2টা, 2 এর জন্য 2টা, 3 এর জন্য 2টা, 4 এর জন্য 2টা, 5 এর জন্য 2টা, 6 এর জন্য 2টা। তো আমার সামনে টোটাল 6 × 2 12টা অপশন আছে, নিচে মোট 12টা অপশন। আর এর মধ্যে আমি যেটা চাচ্ছি সেটা কত রকম ভাবে আছে সেটাও খেয়াল করো। এটাও আসলে গুণের মতো করে চিন্তা করা যায়। আমার 1 এর জন্য আমি চাচ্ছি 2, 2 এর জন্য আমার এখানে টেইলের অপশন আছে জাস্ট একটাই। যদি এরকম হতো, সাপোজ এই ঘটনাটাকে আমি আরেকবার বলি, আমি 2টা ছক্কা চাললাম, 2টি ছক্কা নিক্ষেপ করলাম, প্রথমটি 3 এর ছোট ও দ্বিতীয়টি 3 এর বড় হওয়ার সম্ভাবনা কত? আমার প্রশ্ন হচ্ছে 2টা ছক্কা একসঙ্গে নিক্ষেপ করলাম, প্রথমটা 3 এর থেকে ছোট হবে, দ্বিতীয়টা 3 এর থেকে বড় হওয়ার সম্ভাবনা কত? তো খেয়াল করো যে এটার উপরে পরটা ডিপেন্ড করছে না, প্রথমটার উপরে দ্বিতীয়টা ডিপেন্ড করে না, পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, এবং 2টা একসঙ্গে ঘুরতে হবে। প্রথমটা দ্বিতীয়টা 2টা কিন্তু একসঙ্গে ঘুরছে। 2টা তুমি 2বার নিক্ষেপ করেছো, 2টা ছক্কা একসঙ্গে নিক্ষেপ করেছো, একসাথে পাশাপাশি 2টা ছক্কা নিক্ষেপ করেছো। সো 2টা কিন্তু একসঙ্গেই করা হয়েছে। সো এখানেও গুণের ব্যাপার আছে। এবং প্রথমটা 3 এর ছোট, এটা হওয়ার সম্ভাবনা নরমালি কত? 3 এর ছোট হওয়ার সম্ভাবনা হচ্ছে 3 এর থেকে ছোট আছে 2টা, 1 আর 2, 2/6। পরেরটা 3 থেকে বড় 4 5 6, 3টা অপশন আছে, 3/6। এই হলো আমার টোটাল অপশন। সো এটাই হচ্ছে সম্ভাব্যতা। বাট এটাকে যদি আরো ভালো করে আমরা ফিল করতে চাই যে আসলে কি হলো, খেয়াল করো যে আমার সামনে এরকম অপশন আছে হয়তো যে 1 2 3 4 5 এবং 6, এবং এখানেও আসলে আমাদের সামনে এতগুলো করে করে অপশন আছে। তাহলে মোট অপশন কত সেটা চিন্তা করো। 1 এর জন্য 6টা, 1 1 1 2 1 3 1 4 1 5 1 6, 2 এর জন্য 6টা, 2 1 2 2 2 3 2 4 2 5 2 6, এমন করে মোট 6টার জন্য 6 6 36টা অপশন আছে। সো নিচে হবে 6 × 6। নরমালি আমি যদি চিন্তা করি আমার মোট অপশন আছে 36টা, 1 1 1 2 1 3 1 4 1 5 1 6, 2 1 2 2 2 3 2 4 2 5 2 6, এমন করতে করতে মোট 36টা অপশন আছে। বাট আমি যা চাচ্ছি সেটা কতগুলো আছে আমি বলছি, প্রথমটা 3 এর থেকে ছোট, সেটা হতে পারে এইরকম 2টা কেস, দেখো 1 অথবা 2, এবং দ্বিতীয়টা 3 এর থেকে বড়, এই কয়টা কেস। তাহলে এইরকম অপশন কতগুলো হতে পারে? 1 এর জন্য 1 4 1 5 1 6, 2 4 2 5 2 6। সো 2টার জন্য 3টা করে অপশন আছে, 2 × 3। এবং তাকিয়ে দেখো এটা আসলে এক্স্যাক্টলি একই কথাই মিন করছে। সো আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে 2টা সম্ভাব্যতা আলাদা করে করে গুণ করে দিতে হয়। আচ্ছা, ঠিক একইভাবে আমি যদি বলি যে একটা অঙ্ক আমি করতে পারি তার সম্ভাব্যতা 1/4, আর এই একটা অঙ্ক আমার বড় ভাই করতে পারে তার সম্ভাব্যতা হচ্ছে 1/3। আমি বললাম দুজন চেষ্টা করলাম, দুইজনই করতে পারি, তার সম্ভাব্যতা কত হবে? আমার উপরে সে ডিপেন্ড করে নেই। সো দুজন একসঙ্গে করতে পারি, মানে দুইজনে সলভ করতে পারি, তার সম্ভাব্যতা হবে 1/4 × 1/3, দ্যাট মিনস 1/12। এই হচ্ছে আমাদের অপশনটা। আচ্ছা, এই জিনিসটার উপরে বেস করে খুব চমৎকার বেশ কিছু কাজ করা যায়। চিন্তা করো, আমি যদি বলি একটা জিনিস ঘটার সম্ভাবনা হচ্ছে 3/4, ঘটবে তার সম্ভাবনা 3/4, তাহলে ঘটবে না তার সম্ভাবনা কত হবে? ঘটবে না তার সম্ভাবনা হবে 1 - 3/4। এটা খুব সিম্পল কথা। এর মানে হচ্ছে 4 রকম ব্যাপারের মধ্যে 3 রকম ক্ষেত্রে তুমি সাকসেসফুল হয়েছো। তাহলে সাকসেসফুল হও নাই সেটা কয়ভাবে? এক রকম কেসে, 4টার মধ্যে এক রকম কেস তুমি সাকসেসফুল হও নাই, 1 - 3/4। সো এটাকে বলা সম্ভাবনার পুরো সূত্র, যে হবে এবং হবে না এই দুটো যোগ করলে 1 পাওয়া যাবে। এই দুটার মধ্যে কিছু একটা তো ঘটবেই। আচ্ছা, তাহলে এখন ধরো তোমাকে কেউ বললো যে প্রশ্নটা হচ্ছে এরকম যে 3 জন শিকারী, তারা কি শিকার করবে? আমরা বন্য পশু শিকার করতে চাই না, আমরা ভালো মানুষ। এসো তারা মনে করো মশা শিকার করবে। 3 জন মশা শিকারী
তারা বিশাল বিশাল বন্দুক নিয়ে মশা মারবে। তো মশা মারার জন্য প্রথম যে শিকারী তার স্টাইলটা বলি, সে যেটা করে এইভাবে ধরে মশা মারে। এখন তার প্রতি 4টার মধ্যে একটা লাগে, অর্থাৎ প্রথম শিকারীর দক্ষতা, তার সাফল্য, শিকারীর সফল হওয়ার সম্ভাব্যতা, মানে গুলি করার 1/4, প্রতি 4টাতে একটা লাগে। দ্বিতীয় শিকারী আরো এক্সপার্ট, তার সম্ভবত 1/10, আরো খারাপ, 10টা মারলে একটা লাগে। আর তৃতীয় যে, তার সফল হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/20, সে 20টা মারলে তার মধ্যে একটা মাত্র কোনো মতে লাগে। তো এখন ধরো আমি তোমাকে প্রশ্ন করলাম যে 3 জন একসঙ্গে গুলি করলো, 3 জন যদি একসঙ্গে গুলি করে তাহলে মশাটা নিহত হওয়ার সম্ভাবনা কত? প্রশ্ন হচ্ছে 3 জন একসাথে গুলি করলে মশাটি নিহত হওয়ার সম্ভাবনা কত? দেখো, এখন আমরা যদি এভাবে চিন্তা করতে যাই যে প্রত্যেকে 3 জন একসঙ্গে গুলি করছে তাহলে 3টাকে গুণ করে দিই, আসলে ব্যাপারটা তা হবে না। কারণ যে কোনো একজনও যদি মশাটার গায়ে গুলি লাগাতে পারে তাহলে কিন্তু মশাটা মারা যাবে। অর্থাৎ 3 জন একসঙ্গে গুলি করছে যদিও, কিন্তু ঘটনাটা এরকম হতে পারে যে একজনের গুলি লাগছে, যে কোনো একজনের। সাপোজ এনার নাম হচ্ছে এ, এই লোকের নাম মিস্টার বি, এই লোকের নাম মিস্টার সি। এর গুলিটা লাগতে পারে, বি এর গুলি লাগতে পারে, সি এর গুলিও লাগতে পারে। এর গুলি লাগার সম্ভবতা 1/4, বি এর গুলি লাগার সম্ভবতা 1/10, সি এর গুলি লাগার সম্ভবতা 1/20। যে কোনো একজনের গুলি যদি লাগে তাহলে মশা মারা যাবে, যে কোনো 2 জনের গুলি যদি লাগে তাহলে মশা মারা যাবে, 3 জন যদি একসঙ্গেও লাগাতে পারে তাহলে মশা মারা যাবে। অর্থাৎ আমাদের কেস কিন্তু এরকম না মাত্র যে একটা, যে কোনো একটা, মানে আমাদের দরকার যে কোনো একটা বললেই যাতে মরে যায়, লাগলেই তার সম্ভাব্যতা কত আসলে, এটা কিভাবে বের করা যাবে? এই ধরনের কেসগুলোতে আমরা যেটা করি, উল্টা কাজটা বের করি। উল্টা কেসটা কি? মশা মারা যাবে না। মশা মারা যাবে না কখন, তার সম্ভাবনা কি, সেটা যদি আমি বের করতে চাই তাহলে প্রথম শিকারী ব্যর্থ হওয়ার সম্ভাবনা কত? প্রথম শিকারী ব্যর্থ হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 - 1/4 বা 3/4। এটাকে আমি বললাম পি অফ এ প্রাইম। প্রাইম মানে হচ্ছে আসলে ব্যর্থ হওয়া। এ পি অফ এ লিখলে ওটা ছিল পারার সম্ভাব্যতা। পি অফ বি প্রাইম কত? বি এর ব্যর্থ হওয়ার সম্ভাবনা কত? 1 - 1/10, দ্যাট মিনস 9/10। এবং সি এর ব্যর্থ হওয়ার সম্ভাবনা হচ্ছে 1 - 1/20 বা 19/20। তাহলে এখন আমরা জানি যে প্রথম জনও পারে নাই, দ্বিতীয় জনও পারে নাই, তৃতীয় জনও পারে নাই। 3 জন যদি একসঙ্গে না পারে তার মানে মশাটা বেঁচে থাকবে। অর্থাৎ মশা বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ, একভাবে বাঁচতে পারে যদি কেউ না লাগাতে পারে। অর্থাৎ তাহলে মশা বাঁচার সম্ভাব্যতা সেটা কত হবে? সেটা হবে 3/4 × 9/10 × 19/20। এটা হচ্ছে মশাটা বেঁচে থাকার সম্ভাব্যতা। আচ্ছা, এইটার মান কত দাঁড়াবে? 27 × এইটা হচ্ছে মশাটা বেঁচে থাকার সম্ভাবনা। তাহলে মারা যাওয়ার সম্ভাবনা হবে 1 - পুরোটা। দেখো, তাহলে মারা যাওয়ার সম্ভাবনা হবে আমরা যেটা চাচ্ছি 1 - ওই পুরোটা। দেখো, আমরা যেটা করলাম উল্টো দিক থেকে ঘুরে আসলাম, অর্থাৎ না পারা না পারা না পারা, একসঙ্গে 3টা না পারাকে আমরা মিলালাম, দেন তারপরে হিসাব করলাম যে ওকে অন্তত পক্ষে একজন পারবে, সেটা কথা হতে পারে। এই কাজটা প্রায়ই আমরা এই প্রবাবিলিটি করা হয়। যেরকম আমি যদি বলি যে আমি একটা অঙ্ক করতে পারি, তার সম্ভাবনা 1/3, আমার ভাই একটা অঙ্ক করতে পারে, তার সম্ভাবনা, ওই অঙ্কটাই করতে পারে, তার সম্ভাবনা 1/4। আমরা দুজনে একসঙ্গে চেষ্টা করলাম, অঙ্কটা সলভ হওয়ার সম্ভাবনা কত? ভালো করে দেখো, আমার প্রশ্ন হচ্ছে অঙ্কটা সমাধান হয়েছে তার সম্ভাবনা, অর্থাৎ যে কোনো একজন পারলেই কিন্তু কাজ হয়ে যাবে, সেই সম্ভাবনা কত আসলে সেটাকে আমরা এইভাবে হিসাব করতে পারি। সম্ভাবনা মানে সলভ না হওয়ার সম্ভাবনা দিয়ে হিসাব করা যায়। না হওয়ার সম্ভাবনা হবে 1 - 1/3 × 1 - 1/4। আমিও পারি নাই, আমার ভাইও পারে নাই, আর যে কোনো একজন পেরেছে সেটা হবে 1 - 1/4 × 1 - 1/4। এটা দিলে আমরা পেরে যাবো। অথবা এই জিনিসটাকে অন্যভাবে বলা যায়। কিভাবে? আমরা আসলে যেটা চাচ্ছি সেটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি। আমি এতে মনে করো আমি বিতে ভাই,
BHAI ভাই। তো এখানে হচ্ছে আমার সম্ভাব্যতা, এটা হচ্ছে বি এর সম্ভাব্যতা। তো এইখানে এটাকে আমরা এরকম ফর্মুলা দিয়ে লিখতে পারি P of A plus P of B minus P of A intersection B। তাকাও P of A আমার পাওয়ার সম্ভাব্যতা এটা কত? আমার পাওয়ার সম্ভাব্যতা হচ্ছে 1/3, আমার ভাইয়ের সম্ভাব্যতা প্লাস 1/4। এখন এটা হচ্ছে দুইজন একসঙ্গে পেরেছে তার সম্ভাব্যতা কত, সেটা হচ্ছে 1 মাইনাস ইন্টু 1/4। খেয়াল করে একটু আগে বলেছিলাম দুটো একসঙ্গে গুণ হয়ে যায় 1/3 ইন্টু 1/4। তার মানে আমরা যেটা পাবো এখন দেখো এটা কত, দুটো যোগ করলে 7/12 মাইনাস 1/12, তার মানে 6/12। এবং এখান থেকে তাকিয়ে দেখো আমাদের এখান থেকে রেজাল্ট কত আসে, 1 মাইনাস এটা হচ্ছে 2/3 ইন্টু এটা হচ্ছে 3/4, বা একসঙ্গে মিললে 3 যদি চলে যায় 2 4 চলে গেলে 1 মাইনাস হাফ, দ্যাট মিনস হাফ, এটাও হাফ। সো আসলে দুইভাবে অঙ্কটা করা যায়। ঠিক একইভাবে আমরা কি মশার অঙ্কটা ওইভাবে করতে পারতাম? উত্তর হচ্ছে অবশ্যই পারতাম। তখন কি করতে হতো? তখন আমাদেরকে এইভাবে চিন্তা করতে হতো P of A ইউনিয়ন B ইউনিয়ন C, যে কোনো একজন পেরেছে তার সম্ভাব্যতা কত। দুজন পারলে অসুবিধা নেই, তিনজন পারলে তো আরো ভালো। তার সম্ভাব্যতা হবে P of A প্লাস P of B প্লাস P of C মাইনাস P of A intersection B মাইনাস P of B intersection C মাইনাস P of C intersection A প্লাস P of A intersection B intersection C। এটা যদি আমরা বের করতাম তাহলে আসলে পেয়ে যেতাম, এটা আসতো 1/1/4, দেখো এটা হচ্ছে 1/10, এটা 1/20। A আর B দুজনেই একসঙ্গে করেছে, সেটা হবে 1/4 ইন্টু 1/10। এমন করে যদি হিসাব করা যেত ওই রেজাল্টটার সাথে এক্স্যাক্টলি একই রেজাল্টই আসলে আমরা পেতাম, দুটা আসলে একই রেজাল্ট দেয়। আচ্ছা এবার আসো আমরা সম্ভাব্যতার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নিয়ে এখন। আচ্ছা এটা নিয়ে যখন বলেছি তখন এটা নিয়ে আরো ছোট ছোট দু একটা প্রবলেম নিয়ে এখন আপনার সামনে ডিল করি, একটু প্রবলেম সলভ করার চেষ্টা করি। যে আমি ধরো বললাম যে তোমার কাছে 3টা বাক্স আছে, 3টা বাক্সে বিভিন্ন রকম বল আছে। কিরকম বল? এখানে ধরো 4টা সাদা 3টা কালো বল, এখানে 2টা সাদা 4টা কালো বল, এখানে 3টা সাদা আর 5টা কালো বল আছে। এটা বক্স 1, এটা বক্স 2, এটা বক্স 3। তো আমি বললাম যে তুমি প্রত্যেকটা বাক্স থেকে একটা করে বল তুলে নিলে, প্রত্যেকটা বাক্স থেকে একটা করে বল তুলে নিলে প্রথম বলটি সাদা, দ্বিতীয় বলটি লাল, লাল তো নাই, দ্বিতীয় বলটি কালো ও তৃতীয় বলটি সাদা হওয়ার সম্ভাব্যতা কত? খেয়াল করো এই ঘটনা কিন্তু একসঙ্গে ঘটছে, তুমি 3টা বলই কিন্তু তুলেছো। সো পুরোপুরি প্রত্যেকটা কাজই তোমাকে এখানে করতে হয়েছে, 3টা ঘটনা একসঙ্গে ঘটছে। প্রথমটা থেকে সাদাও এসেছে, দ্বিতীয় বলটা থেকে কালো এসেছে, তৃতীয় বলটা থেকে সাদা তুমি পেয়েছো। তো প্রথম বলটা যদি সাদা হওয়ার সম্ভাবনা আমরা হিসাব করি কিভাবে কত পাবো দেখো তো, এটা আসবে 4/7 ইন্টু দ্বিতীয় বলটা কালো 4/7, আবার তৃতীয় বলটা সাদা 3/8, 4 মোট আছে 7টা, এখানে 4 মোট আছে 6টা, এখানে 3 মোট আছে 8টা। এই হচ্ছে আমাদের টোটাল হিসাবটা, খুব সিম্পল হিসাব। আচ্ছা আমি যদি এখন বলতাম যে জাস্ট একটা বাক্স, এই বাক্সটার কথা চিন্তা করো, তুমি একসঙ্গে 2টা বল তুলেছো। আরেকবার বলছি আমি, একসঙ্গে 2টি বল তুলেছো, একসঙ্গে একবারে চোখ বন্ধ করে 2টা বল তুলে নিয়েছো। 2টা বল তুললে, একসঙ্গে 2টি বল তুললে 2টি কালো হওয়ার সম্ভাবনা কত? একসঙ্গে 2টি বল তুলেছো, 2টি কালো হওয়ার সম্ভাবনা। এখন দেখো খেয়াল করো একসঙ্গে 2টা বল তোলার সম্ভাবনা কত। আসলে একসঙ্গে তুমি 2টা বল তুলেছো, এরকম মোট কত রকম ঘটনা হতে পারে একসঙ্গে 2টি বল তোলা। মোট 7টা বল আছে, তার থেকে তুমি 2টি বল তুলতে পারো, 7C2 পায়। সো এখন মোট ঘটনার সংখ্যা হচ্ছে 7C2। একসঙ্গে তুমি যখনই করবা, একসঙ্গে 2টা বল 3টা বল নিয়ে তুলবা, তখনই তোমাকে এইরকম কম্বিনেশনের হিসাবটা করতে হবে। 2টি কালো হওয়ার সম্ভাবনা, কালো মোট আছে কয়টি? 3টি। এই হচ্ছে 2টি কালো হওয়ার সম্ভাবনা। আমি যদি তোমাকে বলতাম একটা সাদা একটা কালো হওয়ার সম্ভাবনা কত, তখন তোমাকে যেটা করতে হতো 7C2, তুমি কিন্তু 2টি বল তুলেছো, একটা সাদা একটা কালো, উপরে হতো 4C1 ইন্টু 3C1। 4টা সাদা থেকে একটা সাদা নিয়েছো, 3টা সাদা কালো থেকে একটা কালো তুলেছো, তাহলে একটা সাদা একটা কালো হবে। এই হচ্ছে একসঙ্গে যখন আমরা বল তুলছি তখন। এবার আসো আর একটা প্রশ্ন তোমাদেরকে করা যাক। প্রশ্ন হচ্ছে এমন যে
লুডুর ছক্কা, লুডুর ছক্কাকে তুমি পরপর 4 বার নিক্ষেপ করলে প্রতিটি ভিন্ন ভিন্ন হওয়ার সম্ভাবনা কত? লুডুর ছক্কা পরপর 4 বার তুমি নিক্ষেপ করেছো, প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, এই প্রশ্নের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। এটার উপরে আমরা একটু পরে দেখবো একটা মজার খেলা, এটা দিয়ে খেলা যায়, সেই খেলাটা আমরা এখান থেকে খেলবো। আসলে লুডুর ছক্কা পরপর 4 বার নিক্ষেপ করলে প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন হবে, তার সম্ভাবনা কত? পরপর 4 বার যদি নিক্ষেপ করা যায়, তো প্রথমটা যে আলাদা হবে এটা আসলে শিওর। 6টার মধ্যে 6 রকম চান্সই আছে যেটা আলাদা হবে আসলে। দ্বিতীয় ক্ষেত্রে এই চান্সটা আসলে কমে যাবে, তৃতীয় ক্ষেত্রে এটা আরো কমবে, চতুর্থ ক্ষেত্রে আরো একটা করে কমে যাবে। এটাই আসলে আমাদের অ্যান্সার। বাট এভাবে লেখা দেখলে মোটামুটি বোঝা যায় না ঠিক মতো, বরং আমরা একটু ভেঙে বোঝানোর চেষ্টা করি। আমরা নর্মালি এভাবে চিন্তা করি যে মোট কত রকম কেস হতে পারে। তুমি কয়বার ছক্কা নিক্ষেপ করেছো? 4 বার। 4 বার নিক্ষেপ করলে কি কি হতে পারে? প্রথমবার করতে পারে 1 2 3 4 5 6, দ্বিতীয়বার করতে পারে 1 2 3 4 5 6, তৃতীয়বার 1 2 3 4 5 6, চতুর্থবারও 1 2 3 4 5 6। এতগুলো অপশন। তাহলে তোমার কাছে মোট কতগুলো অপশন আছে খেয়াল করো। আমার কাছে পড়তে পারে এরকম, এই 1 1 1 1 এর মানে হচ্ছে 4 বারই 1 পড়েছে। 1 1 1 2, চিন্তা করো 1 1 1 নেওয়ার পরে এখানে অপশন থাকবে 6টা। তেমনভাবে 1 1 2 এর জন্য 6টা, 1 1 3 এর জন্য 6টা, অর্থাৎ 1 1 যদি এখানে রাখা যায় তার জন্য মোট 36টা থাকবে এখানে। কারণ 1 এর জন্য 6টা, 2 এর জন্য 6টা, 3 এর জন্য 6টা, 4 এর জন্য 6টা, 5 এর জন্য 6টা, অর্থাৎ এখানে আমাদের মোট অপশন হবে 6 × 6টা। এখানকার যে কোনো যদি ফিক্স করে রাখা যায়, যেমনভাবে এখানে যদি 1 কে ফিক্স করা যায়, এখানে 1, এই 1 এর জন্য আরো 6টা দিয়ে গুণ হবে, মোট অপশন হবে আমার 6 × 6 × 6 × 6। এতগুলো অপশন থাকবে। যদি এটা বুঝতে কষ্ট হয়, আমরা জাস্ট দুইটা নিয়ে হিসাব করতে পারি। জাস্ট দুইটার জন্য চিন্তা করো, দুইটা যদি ছক্কা থাকতো তখন কি হতো? 1 এর জন্য 6টা, 2 এর জন্য 6টা, 3 এর জন্য 6টা, এমন করে 6টার জন্য 6টা, 6 স্কোয়ারটা হতো। তেমনভাবে 3টা ছক্কা যদি থাকতো, তাদের প্রত্যেকের জন্য এই 1 করলে তখন আমার সামনে অপশন থাকতো এই 6 × 6 36টা, 2 এর জন্য 36টা, 3 এর জন্য 36টা, এমনভাবে 6টার জন্য প্রত্যেকটার জন্য 36টা করে 6 × 36, তার মানে 6 × 6 × 6, 6 কিউবটা হতো। অর্থাৎ যতবার তুমি লুডুর ছক্কা নিক্ষেপ করছো 6 টু দি পাওয়ার তত হচ্ছে মোট অপশন সংখ্যা। তাহলে আমাদের মোট সংখ্যা যেটা, মোট অপশন নিচে মোট যেটা, সেটা হচ্ছে 6 টু দি পাওয়ার 4। এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই। তার মধ্যে প্রবলেমটা হচ্ছে আমার এমন হইতে হবে, দেখো এই যে আমরা একটু আগে লিখেছিলাম 1 1 1 1, এরকম হলে আমরা খুশি না। আমরা কখন খুশি হব? যদি এরকম হয় 1 2 3 4, অথবা 1 2 5 6, অথবা 6 2 5 1। প্রত্যেকটা আলাদা আলাদা হতে হবে। এখন আলাদা আলাদা কতভাবে হতে পারে সেটা আসলে নর্মালি পারমুটেশন দিয়ে খুব ইজিলি বোঝা যায়। আমরা আসলে এখানে যেটা করছি, সাপোজ আমরা চাচ্ছি আসলে আমার কাছে 6টা ডিজিট আছে, 1 2 3 4 5 6, সেগুলো দিয়ে আমি তোমাকে বলছি কতগুলো সংখ্যা বানানো যাবে যেখানে প্রত্যেকটা সংখ্যায় ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা ডিজিটই ভিন্ন ভিন্ন। তুমি জাস্ট এই কাজটা এখানে কিন্তু করছো 6 2 5 1 1 2 5 6। সো এটা করা যাবে 6p4 উপায়, জাস্ট পারমুটেশন 6p4। এখানে তার মানে থাকবে 6p4। দেখো প্রত্যেকটা তাহলে ভিন্ন ভিন্ন হয়ে যাবে, 1 2 3 4, 1 2 4 4 3, এমন করে যতগুলো হওয়া সম্ভব। সো এটাই হচ্ছে সবগুলো ভিন্ন ভিন্ন হওয়ার সম্ভাবনা। আর একবার দেখো লুডুর ছক্কা পরপর 4 বার নিক্ষেপ করলে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন হওয়ার সম্ভাবনা হবে। উপরে 6p4 এতভাবে ভিন্ন ভিন্ন হতে পারে, আর নিচে মোট কত রকম ভাবে হতে পারে 6p4 উপায়। তো এখন এই প্রশ্নটাই আমি কোনোভাবে বলি, ধরো একটা ক্লাসরুমে তুমি ক্লাস নিচ্ছ, আমি ক্লাস নিচ্ছি, আমি দেখলাম যে আমার সামনে কতজন আছে, 50 জন স্টুডেন্ট বসে আছে। আমি বললাম প্রত্যেকের জন্মদিন ভিন্ন ভিন্ন হওয়ার সম্ভাবনা কত? প্রত্যেকের জন্মদিন ভিন্ন ভিন্ন হওয়ার সম্ভাবনা কত? ক্লাসে মানুষ আছে কয়জন? মানুষ আছে 50 জন, মানুষ আছে 50 জন। আর আমি বললাম যে একটা বছরে, সাপোজ আমি নর্মাল বছর নিয়ে চিন্তা করছি, যে বছরে 365টা দিন আছে, আমি লিপ ইয়ার নিয়ে আপাতত ভাবছি না। একটা বছরে দিন মনে করো আছে কতগুলো? 365টা। তাহলে এখন তুমি চিন্তা করো যে আসলে এটা কিন্তু লুডুর ছক্কার মতোই। তুমি দেখছো 50 জন মানুষ নিয়ে তুমি চিন্তা করছো, 50 জন মানুষ নিয়ে তুমি চিন্তা করছো। তাহলে প্রথম মানুষটার জন্য তোমার অপশন থাকবে কতগুলা? 365টা। দ্বিতীয় মানুষের জন্য তোমার অপশন থাকবে 365টা।
তৃতীয় মানুষের জন্য তোমার অপশন থাকবে 365টা, এমন করে 365 গুণ 365 গুণ 365 গুণ 365, এমন করে তোমার সামনে টোটাল যে অপশন হবে সেটা হবে 365 টু দি পাওয়ার 50। 50 জন মানুষের জন্য মোট অপশন হবে 365 টু দি পাওয়ার 50। এত রকম জন্মদিন আসলে হওয়া সম্ভব এই 50 জন মানুষের। 50 জন মানুষের জন্মদিন হতে পারে টোটাল 365 টু দি পাওয়ার 50, একরকম সবার জন্মদিন সেম টাইম, যত রকম কেস সব কিছু এখানে চলে আসছে। এখন তাদের মধ্যে সবার ভিন্ন ভিন্ন হতে পারে, সেটা কত হবে? তো তখন আগের মতো করে চিন্তা করা যায়, সেই 365টা থেকে 50 জনকে তুমি ভিন্ন ভিন্ন জন্মদিন দেবে। 365 P 50, এরই হচ্ছে প্রত্যেকের জন্মদিন। প্রত্যেকের জন্মদিন ভিন্ন ভিন্ন হওয়ার সম্ভাব্যতা। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সংখ্যাটা, এটা ভ্যালু যেটা, সেটা মোটামুটি এরকম 0.03। 0.03 হচ্ছে প্রত্যেকের জন্মদিন ভিন্ন ভিন্ন হওয়ার সম্ভাব্যতা। তার মানে ভিন্ন ভিন্ন না হওয়ার সম্ভাব্যতা এটা হচ্ছে 1 মাইনাস 0.97, অর্থাৎ 97% সম্ভাবনা হচ্ছে জন্মদিন ভিন্ন ভিন্ন হবে না। দ্যাট মিনস কারো না কারোর সাথে কারো জন্মদিন মিলে যাবে। 97% সম্ভাবনা, এটা অনেক বড় সম্ভাব্যতা। এটা দিয়ে আমি পুরোপুরি গ্যারান্টি করে দিতে পারি, মাত্র 50 জন মানুষ যদি একটা ক্লাসে বসে থাকে, আমি গ্যারান্টি করতে পারি যে কোনো দুজনের জন্মদিন মিলে যাবেই, কারণ 97% সম্ভাবনা আমার হাতে আছে। এটা ম্যাথমেটিক্স পুরোপুরি তুমি যদি কখনো ক্লাস নাও, কোনো 50 জনের যদি একটা ক্লাসে থাকে, তুমি পুরো নিশ্চিত করে বলতে পারো। ইভেন মজার ব্যাপার হচ্ছে যদি একটা ক্লাসে মাত্র 23 জন থাকে, তাহলে এই সম্ভাব্যতা 50% হয়ে যায়। 50%-এর একটু বেশি হয়ে যায় যে দুজনের জন্মদিন মিলে যাবেই। 50% থেকেও বেশি হয়ে যায়, অর্থাৎ তার থেকে আরও যত বেশি সংখ্যক মানুষ তুমি নেবে, তত জন্মদিন মিলে যাওয়ার প্রবাবিলিটি বাড়তে থাকবে। এবং মোটামুটি যদি 60 জন বা 70 জন হয়, তাহলে 99.99% সম্ভাবনা থাকে দুজনের জন্মদিন মিলে যাবেই। দেখো, এটা খুবই ইন্টারেস্টিং। এটা আমাদের সোজা চোখে, আমাদের নর্মাল চোখে এটা মানে মেনে নেওয়াটা খুব কষ্ট, বাট ম্যাথমেটিক্স বলছে এটা হবে। এবং এখন পর্যন্ত আমার লাইফে আমি যত রকম এক্সপেরিমেন্ট করেছি, যত জনের উপরে এক্সপেরিমেন্ট করছি, মানে 50 জনের যদি বেশি হয়, সেখানে সবসময় মিলেছে এটা। তো তুমিও তোমার লাইফে যে কোনো জায়গায় যদি 50 জন মানুষের গ্যাদারিং দেখো, তোমার একটা বাসায় কিংবা যেখানেই হোক, তুমি যদি দেখো মাত্র 50 জন মানুষ এখানে আসে, তুমি দুম করে বলে দিতে পারো, আমি গ্যারান্টি করতে পারি যে এই জায়গায় যে মানুষগুলো বসে আছে তাদের মধ্যে কারো না কারোর সাথে জন্মদিন কারোর জন্য মিলে যাবে। এবং আসলে সেটা মিলে যায়, এটা তার ম্যাথমেটিক্যাল প্রুফ, তোমার কাছে এই ব্যাকগ্রাউন্ড রয়েছে। সো এটা খুবই ইন্টারেস্টিং। এবার আসো আমরা আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে একটু আলোচনা করি। যে প্রবলেমগুলোর মধ্যে রয়েছে এরকম একটা প্রবলেম যে তুমি একটা লুডো ছক্কা নিক্ষেপ করছো, নিক্ষেপ করেই যাচ্ছ, যতক্ষণ না 4-এর বেশি পড়ে। তুমি একটা লুডো ছক্কা নিক্ষেপ করছো, যতক্ষণ না 4-এর বেশি পড়ে, নিক্ষেপ করেই যাচ্ছ, যতক্ষণ না 4-এর বেশি পড়ে। তোমার মনের ইচ্ছা জোরতম বারে পূরণ হবে, সেটা সম্ভবত কত? জোরতম বারে এমন ঘটনা ঘটবে, সেই সম্ভাব্যতা কত? আগে প্রবলেমটা একটু বোঝাই, এটা কি বলতে চাইলো আসলে। তুমি লুডো ছক্কা মেরেই যাচ্ছ, দেখছো একবার 1 পরে, একবার 2 পরে, একবার 3 পরে, একবার 4 পরে, কিন্তু 5, 6 আর পরে না। তো তোমার টার্গেট হচ্ছে কখন গিয়ে 5 পরে। তুমি দেখলা যে হ্যাঁ 9ম বারে যে 5 পড়লো, তাহলে তুমি খুশি না। তুমি খুশি হবা যদি 10ম বারে কিংবা 12তম বারে বা 14তম বারে, অর্থাৎ জোরতম বারে যদি গিয়ে 4-এর বেশি পড়ে, অর্থাৎ 5 বা 6 পড়ে, তাহলে গিয়ে তুমি খুশি হবা। তোমার এই খুশি হওয়ার সম্ভাব্যতা কত? এখন এটা কিভাবে করা যায়? তুমি চিন্তা করো যে জোরতম বারে গিয়ে পড়বে, তার মানে হচ্ছে তার আগে পড়ে নাই। ঠিক এক্স্যাক্টলি জোরতম বারে গিয়েই পড়বে, এটা তুমি চাচ্ছ। যতক্ষণ না 4-এর বেশি পড়ে ততক্ষণ পর্যন্ত নিক্ষেপ করছো, কিন্তু তখনই তুমি থেমে যাবা। অর্থাৎ যদি বিজয়তম বারে পড়ে তুমি তখনই থেমে যাবা, আর তোমার মনের ইচ্ছা পূরণ হলো না, কারণ তুমি চাচ্ছ জোরতম বারে পড়তে। তাহলে এই ঘটনাটা কতটা ঘটতে পারে চিন্তা করো। এমন হতে পারে যে প্রথমবার পড়ে নাই, দ্বিতীয়বার গিয়ে পড়ছে, তাহলে সেটা সম্ভাবনা কত? 4-এর বেশি না পড়ার সম্ভাবনা হচ্ছে 4/6, 1 2 3 4। এটা হচ্ছে বেশিবার, তোমার মনের ইচ্ছা পূরণ হয়নি। এটা মানে হচ্ছে প্রথমবার পড়ে নাই, দ্বিতীয়বার পড়ছে। তুমি এটা হলে খুশি হতে, তুমি এটা না হলেও খুশি হতে পারতে। কিরকম? প্রথমবার পড়ে নাই,
দ্বিতীয়বার পড়ে নাই, তৃতীয়বার পড়ে নাই, চতুর্থবার পড়ছে, পড়ার সম্ভাবনা 2/6। অথবা এমন হতে পারতো প্রথমবার পড়ে নাই, দ্বিতীয়বার পড়ে নাই, তৃতীয়বার পড়ে নাই, চতুর্থবার পড়ে নাই, পঞ্চমবার পড়ে নাই, ষষ্ঠবার গিয়ে পড়ছে। এমন করতে করতে এরকম কিন্তু অনেকবার হতে পারে, তাই না? তো ব্যাপারটা এইরকম আসলে 4/6 টু দি পাওয়ার 1 ইন্টু 2/6 প্লাস 4/6 টু দি পাওয়ার 3 প্রথম 3বার পড়ে নাই, চতুর্থবারে গিয়ে পড়ছে, অথবা 4/6 টু দি পাওয়ার 5 প্রথম 5বার পড়ে নাই, ষষ্ঠবারে পড়ছে, প্লাস 4/6 টু দি পাওয়ার 7 ইন্টু 2/6, এমন করতে করতে অনন্তকাল পর্যন্ত। এটাকে যদি আমরা এখন হিসাব করি তাহলে যেটা পাবো এরকম, 2/6 কমন নিয়ে নাও, যেটা পাবো সেটা আসলে একটা গুণোত্তর ধারা। এটা 2/6 থাকলো, অনন্ত গুণোত্তর ধারার ফর্মুলা ছিল a/1 - r। এই হচ্ছে a/1 - r হচ্ছে 4/6 হোল স্কয়ার। দেখো প্রত্যেকবার 4/6 হোল স্কয়ার করে করে এগিয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে তোমার রেজাল্ট। এটা করলে হিসাব করলে যা আসে সেটাই হবে রেজাল্টটা। 2/6 ইন্টু 4/6/1 মাইনাস 16/36 20/36 8/20 4/, সো 2/5। এটা হচ্ছে তোমার সম্ভাব্যতা, তুমি যে সম্ভাব্যতা চাচ্ছ সেটার অ্যান্সার হচ্ছে এই পুরো জিনিসটা। ওকে, এবারে আমরা সম্ভাব্যতার খুবই গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে শর্তাধীন সম্ভাব্যতা। ইনফ্যাক্ট এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, শর্তাধীন সম্ভাব্যতাটা। পৃথিবীতে ম্যাক্সিমাম সম্ভাব্যতাই আসলে শর্তাধীনই। তো যাই হোক, আমরা শর্তাধীন সম্ভাব্যতা নিয়ে যখন আলোচনা করছি, এটা বলে ফেলি যেটা কিরকম। এটা নিয়ে আলোচনা করতে গেলে আমরা একটা শহর নিয়ে একটু চিন্তা করি। মনে করো যে আমরা একটা লিলিপুরদের শহরে চলে গেছি। সেই লিলিপুরদের শহরে কিছু আছে মানুষ যারা পুরুষ, কিছু নারী। কেউ কেউ আছে পুরুষ, কেউ নারী, কেউ বিবাহিত, কেউ অবিবাহিত। পুরুষদেরকে পি দিয়ে লিখলাম, নারীদেরকে এম দিয়ে লিখলাম, এমতে নারী। বিবাহিতদেরকে বি দিয়ে লিখি, অবিবাহিত ও বিবাহিত ও দিয়ে লিখলাম। তো সেই শহরে মনে করো 100 জন মানুষ আছে। সেই 100 জনের ভিতরে পুরুষ আছে ধরো 52 জন, নারী আছে 48 জন। এই পুরুষজন, এই যে 52 জন পুরুষ, তার মধ্যে মনে করো 27 জন বিবাহিত, 25 জন অবিবাহিত। আর যারা নারী আছে তাদের মধ্যে মনে করো যে 22 জন বিবাহিত, 26 জন অবিবাহিত। সো টোটাল বিবাহিত মানুষ হচ্ছে 49 জন, অবিবাহিত মানুষ হচ্ছে 51 জন। এটা ধরো একটা শহরের হিসাব, এটা লিলিপুরদের শহর। এই যে সে লিলিপুরদের শহর, এখানে সে লিলিপুরটা এখানে ঘুরে বেড়াচ্ছে আমার চোখের সামনে। এই জায়গাটাতে অনেক লিলিপুর এখানে আছে। তো আমি যেটা করতে চাই, আমি এদের সবার মাথায় এই জায়গাটাতে কে পুরুষ, কে নারী, কে বিবাহিত, কে অবিবাহিত এটা লিখে রাখছি। এখন আমি চোখ বন্ধ করে একটাকে তুলে নেবো। এটা বলে দ্বৈব চয়ন পদ্ধতি। একদম কোনো চিন্তা করবো না যে কাকে কোন পাশ থেকে, আমার কাউকে ভালো লাগে না। আমি কোনো পাশ থেকে কোনো বায়াসনেস আমার মধ্যে নাই। আমি ইচ্ছা মতো সবাইকে ঘেটে নিলাম আগে, যাতে কারণ প্রতি আমার কোনো বায়াসনেস না কাজ করে। এখন চোখ বন্ধ করে একজনকে তুলে নিলাম। মনে করো এই যে মানুষটাকে আমি তুলে নিলাম, আমি চোখ বন্ধ করে ভাবছি যে তার বিবাহিত হওয়ার সম্ভাব্যতা কত। অর্থাৎ আমি চাই এই জিনিসটা বের করতে, পি অফ বি কত। এটা হবে নিচে হচ্ছে মোট কতজন মানুষ আছে সেটা 100 জন, আর উপরে হচ্ছে বিবাহিত কজন আছে আমাদের এর মধ্যে। বিবাহিত মানুষ আছে 49 জন। এই হচ্ছে পি অফ বি। আমি যদি চাই যে পি অফ ও কত, অর্থাৎ একজন মানুষকে আমি তুলে নিলাম, তার অবিবাহিত হওয়ার সম্ভাবনা কত, সেটা হবে 51/100। এই হচ্ছে টোটাল অবিবাহিত মানুষের সংখ্যা। এখন ব্যাপার হচ্ছে এই যে এরা কেন বিবাহিত আর অবিবাহিত হওয়ার সম্ভাবনা যদি আমি একজন করে তুলি। আচ্ছা, এরকম যদি হয় আমি একসাথে দুজনকে তুললাম, একসঙ্গে দুজনকে তুললাম, একসঙ্গে দুজন তুললে দুইজনই অবিবাহিত হওয়ার সম্ভাবনা কত, তখন সেটা কত হবে? নিচে হবে 100C2। এখন 100 জন থেকে দুজনকে যতভাবে তোলা যায় সেটা নিচে হবে, আর উপরে
অবিবাহিত মোট আছে 51 জন, সো 51 C2 এটা হচ্ছে অবিবাহিত হওয়ার সম্ভাবনা, দুজনেরই অবিবাহিত হওয়ার সম্ভাবনা। এবারে লক্ষ্য করো যে আমি যদি এখন বলি যে যাকে আমি তুলেছি, একজন মানুষকে তুলেছি, সে বিবাহিত এবং নারী হওয়ার সম্ভাবনা কত, সেটা হবে মোট 100 জনের ভিতরে বিবাহিত এবং নারী এরকম কতজন মানুষ আছে যারা বিবাহিত এবং নারী এরকম আছে 22 জন, সো 22/100 এটা হচ্ছে বিবাহিত এবং নারী এত হওয়ার সম্ভাবনা। পি অফ অবিবাহিত এবং নারী এটা হওয়ার সম্ভাবনা হলে কত হবে? অবিবাহিত এবং নারী এরকম আছে 26 জন, অবিবাহিত এবং নারী। সো এই হলো আমাদের মোটামুটি নর্মাল যে সম্ভাব্যতাগুলো। এখন পর্যন্ত আমরা শর্তাধীন সম্ভাব্যতা নিয়ে কাজ করে যাই। শর্তাধীন সম্ভাব্যতা কিরকম? ধরো আমি বললাম আমি যাকে তুলে নিয়েছি আমি জানি সে নারী, অর্থাৎ আগে থেকে আমার কোনো কিছু জানা আছে। আমি এক কাজ করলাম, সমস্ত নারীদেরকে একটা হাড়ির মধ্যে ভরলাম। এখন কিন্তু শুধুমাত্র নারীরা আছে, কতজন? এই যে 48 জন। এখন আমার হিসাবের মধ্যে কিন্তু সবাই নেই। আমি এখন নারীতে সব একটা হাড়ির মধ্যে সব নারীদেরকে করেছি, এর মধ্যে থেকে আমি একজনকে তুলে নিলাম। একজনকে যদি এভাবে তুলে নিলে তার বিবাহিত হওয়ার সম্ভাবনা কত? এখন খেয়াল করো, এই জিনিসটা কিন্তু আর নর্মাল প্রবাবিলিটিতে হিসাব করা যায় না, কারণ এখন আমরা সবার মধ্যে হিসাব করছি না, এখন আমার হিসাবটাই শুধুমাত্র নারীদের মধ্যে। তো এটাকেই বলে আসলে শর্তাধীন সম্ভাব্যতা। আগে থেকে যদি কোনো কিছু জানা থাকে এবং এটাকে লেখা হয় এইভাবে, এটার মানে হচ্ছে সে নারী হলে বিবাহিত হওয়ার সম্ভাবনা কত। আগে থেকেই আমাদের জানা আছে যে সে নারী হলে বিবাহিত হওয়ার সম্ভাবনা কত, এটা আমরা জানতে চাই। তাহলে দেখো মোট নারী কতজন আছে সেটাকে আমরা নিচে লিখবো। মোট নারী কতজন আছে? 48 জন আছে মোট নারী, তার মধ্যে বিবাহিত কতজন আছে? 22 জন। সো এটা হচ্ছে P of B/N, নারী হলে বিবাহিত হওয়ার সম্ভাবনা। আমি যদি প্রশ্ন করতাম সে বিবাহিত হলে নারী হওয়ার সম্ভাবনা কত, তখন কি হতো খেয়াল করো। যদি এরকম আমি লিখতাম P of, আগেই আমি জানি সে বিবাহিত, অর্থাৎ এখন আমাদের হিসাব হবে শুধুমাত্র বিবাহিতদের মধ্যে। তো বিবাহিত কারা কারা আছে দেখি। বিবাহিত আছে এই মানুষগুলো, অর্থাৎ 49 জন আছে বিবাহিত। তাদের মধ্যে নারী আছে কতজন? এই 49 জনের ভিতরে নারী আছে 22 জন। এই হলো বিবাহিত হলে নারী হওয়ার সম্ভাবনা। তো এখন এই জায়গায় বেশ কিছু জিনিস একটু বলার আছে। কিরকম? আমরা একটু আগে দেখেছি যে সে নারী হওয়ার সম্ভাবনা কত, জাস্ট নান আমি বলছি সবার মধ্যে থেকে আমি নিলাম সে নারী হওয়ার সম্ভাবনা কত, সেটা হবে 48/100। তো এইবার খেয়াল করো P of B/N, এই জিনিসটার দিকে আমরা একটু তাকাই। P of B/N এটা হচ্ছে নারী হলে বিবাহিত হওয়ার সম্ভাবনা। মোট নারী ছিল 48, তাদের ভিতরে 22। এটাকে আমি চাইলে 22/100/48/100 লিখতেই পারি। এইভাবে আপনি কেন লিখলেন? কারণ আমি মোটের মধ্যে একটা হিসাবের মধ্যে আনতে যাচ্ছি। খেয়াল করো 22/100 বলতে কি বোঝায়? 22/100 বলতে বোঝায় সে একই সঙ্গে বিবাহিত এবং নারী হওয়ার সম্ভাবনা। এই যে এটা হচ্ছে 22/100 এবং নিচে 48/100 হচ্ছে তার নারী হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আমি যেটা পেলাম সেটা খেয়াল করো, P of B/N = P of B/N/P of N। দেখো তার মানে হচ্ছে P of ক/খ, এটা যখনই থাকবে দেখো নিচে যা আছে সেটা নিচেই হয়, নিচের ক্ষেত্রে নিচেই, আর উপরে হয় দুটার ইন্টারসেকশন। দ্যাট মিনস এখানে হবে P of খ আর উপরে P of ক। আমি মাঝে মাঝে এটা বলার সময় বলি যে যদি সিলেট অঞ্চলের মানুষ হয় তাহলে তাদের একটু ঝামেলাই হয়ে যাবে, যে খ দিয়ে বলতে গেলে তারপরে P of খ/খ = P of খ ইন্টারসেকশন খ/P of খ, সবই খ হয়ে যাবে। আমাদের একজন মন্ত্রী ছিলেন সাইফুর রহমান, উনি মারা গেছেন। তো সাইফুর রহমানের একটা গল্প আছে পুরনো, এই টাইপের একটা গল্প, যে ওনার কাছে নাকি একজন মানুষ গিয়েছিলেন। তো যাওয়ার পরে বেশ গরমের দিনে দুপুরবেলা তিনি গিয়েছেন। তো সাইফুর রহমান স্যার ব্যস্ত ছিলেন, তিনি বলছেন আপনি সোয়েটার পরে আসেন। উনি সোয়েটার পরে আসেন, শুনে উনি সোয়েটার চাপিয়ে বেশ কিছুক্ষণ পরে আসছেন। ভাবছেন গরমের দিনে সোয়েটার পরতে কেন বললো, চাপ। তারপরে মন্ত্রী মানুষ সোয়েটার পরে গেলেন। তারপর সাইফুর রহমান তাকে দেখবেন আপনি এখন আসছেন কেন, আপনি সোয়েটার পরে আসেন। তো ওনার এই ছিল উচ্চারণের একটা ঝামেলা, মানে 6টার পরে আসেন আসলে। তো আমরা এখানে যেটা দেখলাম সেটা আরেকবার একটু দেখা যাক। P of ক/খ এটা হচ্ছে P of খ ইন্টারসেকশন খ/P of খ। আচ্ছা, বা P of A/B বললে নিচে হবে P of B, উপরে P of A ইন্টারসেকশন B।
আচ্ছা, এই যে ফর্মুলাটা, এটা খুবই বেসিক একটা ফর্মুলা যেটা আমাদের সবসময় কাজে লাগবে। এবং এটা যদি আমরা বুঝে থাকি, এখন শর্তাধীন সম্ভাব্যতার এই আইডিয়া যদি বুঝে থাকি, তাহলে অলরেডি আমরা আরেকটা জিনিস বুঝে গেছি, যেটাকে বলে বায়াসের উপপাদ্য। আমরা এখন সেই জিনিসটা একটু দেখবো, বায়াসের উপপাদ্য আসলে কি বলতে চায়, সেই ব্যাপারটা আমরা এখন একটু দেখার চেষ্টা করি। বায়াসের উপপাদ্য জাস্ট এই কথাগুলোই বলে। আগে আমরা দেখি যে আমরা যদি বায়াসের উপপাদ্য না জানতাম, তাহলে বায়াসের উপপাদ্য কত সহজে আমরা বুঝতাম, আসলে বায়াসের অঙ্কগুলো কত সহজে করা যেত, না জানলেই ভালো করে করা যেত। জানার কারণে আমাদের সামনে অনেক ঝামেলা মনে হয় যে ওই কত বড় একটা ফর্মুলা মুখস্থ করতে হয়। ফর্মুলা আসলে মুখস্থ করার কিছু নাই, এটা খুব সিম্পল জিনিস। ধরা যাক প্রশ্ন এরকম যে একটা বল্টু কারখানা আছে, বাংলাদেশে একটা বিখ্যাত বল্টু কারখানা। সেই বল্টু কারখানায় 3টা মেশিন এ, বি এবং সি, 3টা মেশিন দিন রাত ধরে বল্টু উৎপাদন করে চলেছে। তো এই মেশিনে টোটাল যে বল্টু উৎপাদিত হয় তার 30% হয় এই মেশিনে, 45% হয় বি মেশিনে, আর 25% হয় সি মেশিনে। তো হঠাৎ করে আমরা আরো জিনিস কিছু জানি, সেটা বলি যে সবগুলা বল্টু আবার ভালো না। মানে এ মেশিন, বি মেশিন, সি মেশিনে সবগুলা বল্টু যে ভালো উৎপাদিত হয় তা না। এ মেশিনে যে বল্টু উৎপাদিত হয় তার মধ্যে মোটামুটি 25% খারাপ, বি মেশিনে যা উৎপাদিত হয় তার 30% খারাপ, আর সি মেশিনে যা উৎপাদিত হয় তার 40%ই খারাপ। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই তো মোটামুটি ক্রাইটেরিয়াগুলো, যে এই কোন মেশিনে কতটুকু উৎপাদিত হয় এবং কার কত খারাপ। আপনি তোমরা এটা দেখে হয়তো ভয় পেতে পারো তোমরা যে 25%-এর মধ্যে বা 40% খারাপ হয় কেন, হতেই পারে আসলে। মানে মোটের 25% আর তার আবার 40% খারাপ, এগুলো হচ্ছে খারাপ কতটুকু সেইটা। তো একদিন একজন ইন্সপেক্টর সাহেব আসলেন যে দেখি তোমরা কেমন বল্টু উৎপাদন করো। তো তিনি এসে বললেন যে দেখি স্যাম্পল দাও আমাকে। তাকে অনেকগুলো বল্টুর স্যাম্পল দেওয়া হলো, সেই স্যাম্পল নিয়ে এরকম করে ঘাটাঘাটি করছে। দেখি আমি চোখ বন্ধ করে এটা তুলবো, দেখি এটা ভালো না খারাপ। একটা সে বল্টু তুলে নিল, একটা বল্টু তুলে নিয়েই দেখলো এটা খারাপ। তার তো মেজাজ খুবই খারাপ। কি তোমরা আমার খারাপ বল্টু দিয়েছো? এখন সে চিন্তা করছে যে এই যে খারাপ বল্টুটা সেটা কোন মেশিন থেকে আসছে, সে কোন মেশিনকে বেশি দায়ী করবে। আমার প্রশ্ন হচ্ছে, সে তো দেখলো বল্টুটা খারাপ, কোন মেশিনকে সে বেশি দায়ী করবে। আমাদের এখান থেকে দেখতে কি মনে হয় সবচেয়ে খারাপ মেশিন কোনটা? এ মেশিনে 25% খারাপ, বি মেশিনে 30% খারাপ, আর সি মেশিনে 40% খারাপ। আমাদের চোখ বলে যে ওকে, তাহলে বোধ হয় নিশ্চয়ই এইটাই সবচেয়ে খারাপ, কারণ এই মেশিন 40%ই খারাপ দিচ্ছে। বাট যদি দোষ দিতে হয়, ম্যাথমেটিক্স বলবে এখানে বি মেশিনটা হচ্ছে বেশি দোষী। এখানে দোষ দিতে হলে তোমাকে বি মেশিনে যারা লোকজন আছে তাদেরকে বেশি দোষ দিতে হবে। কেন, সেটা আমরা এখন ব্যাখ্যা করবো। বায়াস আসলে এই কাজটাই করেছেন, তিনি বুঝিয়েছেন যে কিরকম করে এই দোষগুলো ভাগ করে দেওয়া যায়। মানে ব্যাপারটা কিরকম এটা অত একটু বলা যাক। যে ধরো একটা ফুটবল ম্যাচ হচ্ছে, সেই ফুটবল ম্যাচে একটা ছেলে কিছুই খেলতে পারে না, তাকে তুমি নামিয়েছো, তার কারণে দল হেরে গেল, সবাই গিয়ে তাকে ধুমধাম করে মারছে, তুই খেলছিস বলে দল হেরে গেল। এখন পরের ম্যাচে তাকে তুমি খেলোই নাই, তারপরও দল হেরে গেছে। এখন কি তুমি তারপরও তাকে গিয়ে মারবা যে এই তুই বসে আছিস কেন সাইড লাইনে, তার জন্য দল হেরে গেল? ব্যাপারটা তো তা না, তাই না? অর্থাৎ যাকে তুমি খেলার সুযোগ বেশি দিয়েছো, সে যদি বেশি ভুল খেলে তাহলে সেটা দলের জন্য আরো বড় ক্ষতি। খেয়াল করে দেখো, এখানে সবচেয়ে বেশি সুযোগ কাকে দেওয়া হয়েছে উৎপাদনের? সবচেয়ে বেশি সুযোগ দেওয়া হয়েছে বি মেশিনকে, 45%। সে খারাপ করেছে 30%, সুতরাং তার খারাপের পরিমাণটা আরো বেশি হয়ে যেতে পারে। তো আমরা সেটাই আসলে হিসাব করি। দেখো ওকে কিন্তু সুযোগই কম দেওয়া হয়েছে, ও সুযোগই পায় নাই, ও খারাপ কত আর করবে? ওকে সুযোগই দেওয়া হয়েছে মাত্র 25%-এর, ও কতটা খারাপ করবে? তাহলে আসো আমরা এখন হিসাবটা দেখি যে অ্যাকচুয়ালি হিসাবটা কি, যে কিভাবে হিসাব করা যায় যে কার দোষ বেশি। তো তার জন্য আমরা একটা চার্ট করার চেষ্টা করি। আগে আমার প্রশ্নটা কি সেটা বলি। আমরা অলরেডি দেখেছি সেটা খারাপ। আমরা ভালোকে ভি এবং খারাপকে কে দিয়ে প্রকাশ করি? আসো, ভিতে ভালো, ভি এলো, কে এইচ আর পি খারাপ, আমরা কি কে দিয়ে লিখলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এটা খারাপ হলে এ থেকে আসতে এর সম্ভাব্যতা কত? খারাপ হলে কেন? কারণ খারাপ আমরা দেখছি, অলরেডি দেখছি এটা খারাপ, জানি আগে থেকে, যা জানি সেটা নিচে থাকে। খারাপ হলে বি থেকে আসার সম্ভাব্যতা কত? খারাপ হলে সি থেকে আসার সম্ভাব্যতা কত? এটাই আমরা আসলে বের করতে চাই। আমাদের টার্গেট হচ্ছে পি অফ এ বাই কে, পি অফ বি বাই কে এবং পি অফ সি বাই কে, এই জিনিসগুলো বের করা। খারাপ হলে এ থেকে আসার সম্ভাব্যতা কত, খারাপ হলে বি থেকে আসার সম্ভাব্যতা, খারাপ হলে সি থেকে আসার সম্ভাব্যতা কত। তো পি অফ যে কোনো একটা আমরা বের করবো, তার আগে এসো আমরা এটাকে একটা চার্ট আকারে প্রকাশ করে ফেলি। দেখো এটাকে এইভাবে সাজানো যায়।
এখানে এ মেশিন, বি মেশিন, সি মেশিন, ধরে নিলাম যে একদিনের মোট উৎপাদন ধরো 100টা। তো সেই 100টার মধ্যে তাহলে এ থেকে আসে 30টা, বি থেকে আসে 45টা এবং সি থেকে আসে 25টা। এই যে 30টা এ থেকে আসলো তার ভিতরে ভালো কয়টা খারাপ কয়টা সেটা হিসাব করে ফেলা যায়। এই 30টার মধ্যে 25% হচ্ছে খারাপ, দ্যাট মিনস 7.5 এতটা হচ্ছে খারাপ। এই যে 45টা তার মধ্যে 30% খারাপ, তার মানে হচ্ছে 45টা 13.5 এবং এই 25টার মধ্যে 25%-এর ভিতরে, এই 25টার ভিতরে 40% খারাপ, দ্যাট মিনস 10টা। এইবার খারাপের পরিমাণগুলোর দিকে তাকিয়ে দেখো, তোমরা তাকিয়ে দেখো যে মোট খারাপ কার বেশি বলো দেখি। মোট খারাপ কিন্তু বি থেকে বেশি এসেছে 13.5টা। ভাই আপনি 10টা এই দশমিক নিয়ে কাজ করছেন কেন? বই তো কি ভগ্নাংশ হতে পারে? দেখো আমরা যেহেতু এখানে 100টা নিয়ে কাজ করছি এই কারণে দশমিক এসেছে। যদি এখানে 1000টা নিয়ে কাজ করতাম তাহলে এটা 135 হয়ে যেত, তখন আর দশমিক আসতো না। আমাদের হিসাবকে সূক্ষ্ম করার জন্য আমরা সমস্ত দশমিক নিয়েই কাজ করে যাচ্ছি। আর বাদ বাকিগুলো চাইলে আমরা পূরণ করে নিতে পারি। দেখো এখানে মোট 30টা আছে, তার মধ্যে খারাপ আছে 7.5, দুটি সংখ্যার যোগফল 30, একটি 7.5 হলে অপরটি কত, এটা আমরা এমনি বের করতে পারি আসলে। আর এখানে এখন দেখি আমরা মোট খারাপ কতগুলো আছে। মোট খারাপ আছে তাহলে 31টি, তাহলে মোট ভালো হবে 69টি। তো এখন এইবার চিন্তা করো যে আমি যেটা বলেছিলাম সেটা কি হবে। পি অফ খারাপ হলে এ থেকে আসার সম্ভাব্যতা কত সেটা আমরা দেখতে চাই। খারাপ হলে তাহলে মোট খারাপের মধ্যে হিসাব করতে হবে। মোট খারাপ কতগুলো আছে? 31টা। সেই 31টার মধ্যে এ থেকে আসা, তার মানে এই অংশটুকু হবে 7.5। এই হচ্ছে আমাদের পি অফ এ বাই কে, অর্থাৎ খারাপের মধ্যে এ থেকে কতগুলো এসেছে তার পরিমাণটা। তাহলে ঠিক একইভাবে আমরা চাইলে পি অফ বি বাই কেও বের করে ফেলতে পারি। পি অফ বি বাই কে কত হবে? সেটা হবে 13.5 বাই 31। এবং পি অফ সি বাই কেও আমরা চাইলে বের করে ফেলতে পারি। সেটা কত হবে? সেটা হবে 10 বাই 31। এবং এইমাত্র আমরা যেটা করেছি সেটা বাইসের উপপাদ্য। আমাদের বাইসের উপপাদ্য কোথাও কাজে লাগে নাই, তারপরও আমরা বাইসের অঙ্কগুলো একটু অলরেডি করে ফেলেছি। বাট আমরা এখন একটু বলতে চাই যে অ্যাকচুয়ালি আমরা যা করেছি সেটা আসলেই বায়াস যে ছিল সেটা একটু বোঝাতে চাই। দেখো এখন আমাদের হিসাবটা আমি আস্তে আস্তে একটু দেখাই। অলরেডি তোমরা দেখেছো পি অফ এ বাই কে, এই যে পি অফ এ বাই কে, যে কে দেখো এখানে এটা ছিল 7.5 বাই 31। তো আমরা এখন সেটার পরিচয়টা আস্তে আস্তে একটু দেখি। পি অফ এ বাই কে এটা ছিল 7.5 বাই 31। এই 7.5 তুমি কোত্থেকে পেয়েছো? আমি এখন প্রত্যেকটার উৎস অভিধান করতে চাই, মানে উৎস অনুসন্ধান করতে চাই। এই 7.5 আমি পেয়েছি এখান থেকে 30 ইন্টু 25 বাই 100। নিচে 31 আমি পেয়েছি এখান থেকে 7.5 প্লাস 13.5 প্লাস 10, যার মধ্যে নিচের প্রত্যেকটাকে আমি আলাদা করে ভেঙে ভেঙে দেখাতে পারি। এই 7.5 ছিল আসলে এখান থেকে 13.5 আমি পেয়েছিলাম এখান থেকে 45 প্লাস এবার তোমরা দেখো আমি চাইলেই প্রত্যেকে যদি 100 করে ভাগ করে দেই কোনো অসুবিধা নাই। উপরে নিচে আমি 100 দিয়ে ভাগ করে দিলাম কারণ আমি প্রবাবিলিটির ফর্মে যেতে চাই। এখন 30 বাই 100 বলতে কি বোঝায়? এই 30 বাই 100 আসলে কি ছিল? এই 30 বাই 100 ছিল যে মোডের মধ্যে এ থেকে আসার সম্ভাবনা, অর্থাৎ পি অফ এ ইন্টু 25 বাই 100 ছিল। এইখানকার 25 বাই 100 যেটা ছিল সেটা ছিল যে এর মধ্যে খারাপ হওয়ার সম্ভাব্যতা, এর ভেতরে খারাপ হওয়ার সম্ভাবনা। এই যে আমরা যে 30-এর সাথে 25 বাই 100 গুণ করলাম, এটা ছিল এর ভেতরে খারাপ হওয়ার সম্ভাব্যতা, এ হলে খারাপ হওয়ার সম্ভাব্যতা। নিচে যেগুলো ছিল সেগুলো হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ কে বাই এ প্লাস পি অফ বি ইন্টু পি অফ বি কে বাই বি, সরি, প্লাস পি অফ সি ইন্টু
পি অফ কে বাই সি, এবং এটাই হচ্ছে বায়াসের উপপাদ্য। তাকে দেখো আমরা আসলে আলটিমেটলি বায়াস দিয়ে কাজ করেছিলাম। বায়াস তাহলে আসলে কি করে, নিচে টোটাল জিনিসটা রাখে, নিচে হচ্ছে মোট কত রকম খারাপ হতে পারে সেটা, এটা কিন্তু মোট খারাপের সম্ভাবনা না। এই যে 31 এটা ছিল মোট খারাপ। তোমরা বুঝে দেখো আসলে আমরা কি করেছি, পি অফ এ বাই কে যখন লিখেছি আমি নিচে মোট পি অফ কে করেছি, এটা কিন্তু পি অফ কে, টোটাল পি অফ কে কিন্তু এখানে আছে, যত রকম ভাবে খারাপ হতে পারে সব জায়গা থেকে। এটা হচ্ছে এ এর খারাপের অংশ, এটা বি এর খারাপের অংশ, এটা হচ্ছে সি এর খারাপের অংশ। তিনটা কন্ট্রিবিউশন একসাথে করে আমরা লিখেছি, এ এর কন্ট্রিবিউশন, বি এর কন্ট্রিবিউশন, সি এর কন্ট্রিবিউশন খারাপ করার প্রতি। আর উপরে থাকবে এই তিনটার মধ্যে এ এর যে কন্ট্রিবিউশনটুকু ছিল সেইটা, অর্থাৎ দেখো উপরে আছে পি অফ এ ইনটু পি অফ কে বাই এ, এটা হচ্ছে খারাপ হওয়ার পেছনে এর যতটুকু ভূমিকা ছিল সেটা। এ কত খারাপ করছে, এই যে টোটাল 31 মধ্যে এর অংশ ছিল 7.5টা, এটাই হচ্ছে পি অফ এ বাই কে। এটাই বায়াসের উপপাদ্য। আসলে বায়াসের উপপাদ্য জাস্ট এটাই বলে মোট খারাপ তার মধ্যে এর অংশ কতটুকু ছিল। আচ্ছা, এটা বায়াস গেল। আর বায়াস যখন আমরা বুঝে ফেলেছি তখন আরেকটা অঙ্ক এসে আমরা করে ফেলি, সেটা হচ্ছে ধরা যাক এরকম যে তিনটা বাক্স আছে, সেই তিনটা বাক্স থেকে এই বাক্সের মধ্যে তিনটা সাদা, চারটা কালো, এই বাক্সে দুইটা সাদা, পাঁচটা কালো, এবং এই বাক্সে চারটা সাদা না 6টা সাদা, 7টা কালো বিড়াল আছে। এরকম করে বাক্সের মধ্যে বিড়াল রাখা আছে। তুমি এই তিনটা বাক্স প্রথমে যেটা করা হলো, তুমি 10-20 করে আগে বাক্স সিলেক্ট করলা। দেখো প্রথমে কিন্তু তুমি বাক্স সিলেক্ট করে নিচ্ছ, তিনটা বাক্স ঘোরানো হচ্ছে, ইচ্ছা মতো কেউ এসে ঘুরে দিচ্ছে বাক্সগুলো। তুমি প্রথমে একটা বাক্স সিলেক্ট করলা, দিয়ে সেই বাক্স থেকে একটা বিড়াল তুলে নেয়, কেউ উপরে একটা বিড়াল তুলে নিয়ে আছে। এখন এই বিড়ালটা সেইটা কালো হওয়ার সম্ভাবনা কত, এটা আমাদের প্রশ্ন। অর্থাৎ আমরা চাই পি অফ বি কত, তিনটা থেকে তুলে নেওয়া হয়েছে। প্রথমে কি করা হয়েছে খেয়াল করো, আমি কিন্তু প্রথমে বাক্স সিলেক্ট করেছি, এটা কিন্তু ভুলে যাবে না যে বাক্স সিলেক্ট করা হয়েছে। সো এমন হতে পারে যে সেটা প্রথম বাক্স থেকে এসেছে, অথবা দ্বিতীয় বাক্স, অথবা তৃতীয় বাক্স, তিনটা কেসকে তোমার একসাথে করে করে লিখতে হবে। সুতরাং পি অফ বি হবে এখানে প্রথম বাক্স সিলেক্ট করার চান্স হচ্ছে 1/3। সিলেক্ট যদি করো সেখান থেকে কালো পাওয়ার সম্ভাবনা হচ্ছে 4/7, দেখো 4/7, প্লাস দ্বিতীয় বাক্স সিলেক্ট করার সম্ভাবনা 1/3, কারণ তিনটা বাক্স আছে যেখানে একটা প্রত্যেকটারই আসলে 1/3 করে, ইন্টু এটা হচ্ছে কালো পাওয়ার সম্ভাবনা 5/7, প্লাস তৃতীয় বাক্স সিলেক্ট করার সম্ভাবনা কত 1/3, ইন্টু তার ভিতর থেকে কালো পাওয়ার সম্ভাবনা 7/13, মোট আছে 13টা। এই হলো টোটাল পি অফ বি। এখন আমি যদি এই প্রশ্ন না করে জাস্ট এটা প্রশ্ন করতাম যে আচ্ছা তুমি একটা কাজ করো, যে তুমি তুমি তুলে নিয়েছো একটা, তুলে নিয়ে চোখ খুলে দেখেছো এটা কালো। আবার বলছি আমি কথাটা, তুমি কিন্তু আগে বাক্সটা থেকে একটা বিড়াল তুলে নিয়ে দেখেছো, অলরেডি জানো তুমি যে এটা কালো, তুমি দেখে ফেলেছো। এখন তুমি প্রশ্ন করছো এটা সাদা থেকে, এইটা ফার্স্ট বাক্স যেটা B1 থেকে আসার সম্ভাবনা কত। এখন প্রবলেম হচ্ছে আগে দেখে ফেলেছো এটা কালো, কালো হলে প্রথম বাক্স থেকে আসার সম্ভাবনা কত। অর্থাৎ তোমার এখন প্রবলেমটা এরকম, কালো হলে প্রথম বাক্স থেকে আসার সম্ভাবনা, এবং এখানেও আসলে তুমি বায়াস নিয়েই কাজ করছো। চিন্তা করো নিচে হচ্ছে মোট কালো যতভাবে হতে পারে তার সম্ভাবনা, এটা একটু আগে তুমি বের করে ফেলেছো। এই টোটাল জিনিসটা হচ্ছে মোট কালো হওয়ার সম্ভাবনা। উপরে হবে এই তিনটার ভিতরে ফার্স্ট বাক্সের কন্ট্রিবিউশন কোনটা। দেখো এখানে মোট তিনটা জিনিসের যোগফল আছে, এই তিনটা যোগফলের মধ্যে এই তিনটার মধ্যে প্রথম বাক্সের কন্ট্রিবিউশন কতটুকু। প্রথম বাক্সের কন্ট্রিবিউশন হচ্ছে এইটা 1/3 ইন্টু 4/7, এই হচ্ছে তোমার অ্যান্সার। সো নিচে হবে মোট, তার মধ্যে উপরে হবে প্রথম বাক্সের কন্ট্রিবিউশনটা। ঠিক একইভাবে আমি যদি এটা নিতাম পি অফ বি2 বাই বি, দেন তাহলেও একই হতো পি অফ বি তুমি আগেই বের করে রেখেছো এখানে। আর উপরে হবে এই তিনটার মধ্যে সেকেন্ড বাক্সের কন্ট্রিবিউশন কতটুকু, একটুকু হচ্ছে সেকেন্ড বাক্সের কন্ট্রিবিউশনটুকু। ঠিক একইভাবে পি অফ বি3 বাই বি কত হবে সেটা তুমি বের করে ফেলতে পারবে। সো বায়াসের উপপাদ্য দিয়ে এই ধরনের কাজগুলো খুব সহজে করে ফেলা যায়। এইটার প্রশ্ন যেটা ছিল সেটা আমি আরেকবার তাহলে বলে ফেলি। প্রশ্নটা ছিল যে তুমি তিনটা থেকে একটা বাক্স আগে সিলেক্ট করেছো, দেন সেখান থেকে একটা বিড়াল তুলে নিয়েছো, নিয়ে দেখেছো সেটা কালো। বাক্স সিলেক্ট করেছো, বিড়াল তুলেছো, তুলে নিয়ে দেখেছো সেটা কালো। কালো হলে দ্বিতীয় বাক্স থেকে আসার সম্ভাবনা কত, এটা হচ্ছে তার উত্তর। এটাই হলো
পি অফ B2 বাই বি। আচ্ছা, এবারে আমরা জাস্ট এই অধ্যায় আর ছোট ছোট দুই একটা অঙ্ক টেস্ট করবো, পরে আমরা এই অধ্যায় থেকে আসলে বিদায় নেব। মাঝে মাঝে সম্ভবত ভাগ হয়ে যেতে দেখা যায়, মানে হচ্ছে কিরকম, ধরো একটা জায়গায় 4 জন প্রার্থী ছিল, A B C D, এই 4 জন মিলে নির্বাচন করছে। A এর জয়ের সম্ভাবনা 0.4, B এর 0.3, C এর 0.2, D এর 0.1। বাবা, এর জয়ের সম্ভাবনা অনেক বেশি, এই জন্য সে থাকলো। B, সে জোর প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তার জয়ের সম্ভাবনা 0.3, সে থাকলো। আর D, যে তার আসলে সে জানে যে আমি জিতবো না, তারপরও তার খুব ইচ্ছা আমি এবার নির্বাচন করি, একটু মানুষজন আমাকে চিনুক। মাঝখান থেকে ফাঁপড়ে পড়েছে C। C বুঝতে পারছে যে তার জেতারও সম্ভাবনা নাই, তার জনপ্রিয়তাও কিছু কিছু আছে, খালি খালি কেন আমি টাকা পয়সা নষ্ট করবো। সে শেষ পর্যন্ত ঠিক করলো যে সে আর প্রতিদ্বন্দ্বিতা করবে না। তাকে দেখো, এখানে 4টা সম্ভাবনার যোগফল হচ্ছে 1, 0.4, 0.3, 0.2, 0.1 যোগ করে 1 হয়। তার মানে হচ্ছে এখানে আর কোনো প্রার্থী নেই, জাস্ট এই 4 জনই আছে। তো হঠাৎ করে সি কি করলো, সে প্রতিদ্বন্দ্বিতা, সে প্রার্থিতা প্রত্যাহার করলো যে আমি নির্বাচন করব না। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এইবার তাহলে নিশ্চয়ই সবার জয়ের সম্ভাবনা একটু করে বেড়ে গেল, নিঃসন্দেহে সবারই বেড়ে গেছে। এখন যখন বেড়ে যাবে, এই জয়ের সম্ভাবনা নতুন করে কার কত হবে, এটা আমরা আসলে দেখতে চাই। ভালো করে বুঝে দেখো যে এখন যে জয়ের সম্ভাবনাটা, সেটা কিন্তু এইভাবে বাড়বে না যে সবারই সমান এই 0.2 কে 3 ভাগে ভাগ করে সবার সাথে যোগ হয়ে যাবে, তা কিন্তু না। যার আগে থেকে জয়ের সম্ভাবনা বেশি ছিল তার সম্ভাবনা বেশিই বাড়বে, যার একটু কম ছিল তার কম বাড়বে, অর্থাৎ সমান অনুপাতে বাড়বে। 4:3:1 অনুপাতে সবার জনপ্রিয়তা আসলে বেড়ে যাবে। তাহলে যেহেতু সমান অনুপাতে, তাহলে নতুন যে প্রবাবিলিটিগুলো হবে তাদের জয়ের, সেগুলোকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে হয়তো এখন P অফ A হবে 0.4x, P অফ B হবে 0.3x, মানে প্রত্যেকটাই দেখো কিছু একটা জিনিস গুণ হয়েছে, মানে সমান অনুপাতে প্রত্যেকে বেড়েছে। এই জন্য এই সেম জিনিস দিয়ে আমি সবাইকে গুণ করছি। এবং অবশ্যই 3 জন মিলে, যেহেতু আর কেউ ফিল্ডে নেই, 3 জনের জয়ের সম্ভাবনা যোগ করলে অবশ্যই 1 হবে, এদের মধ্যে থেকে যে কোনো একজন জিতবে। তার মানে অবশ্যই 0.4x প্লাস 0.3x প্লাস 0.1x, এরা 3 জন মিলে হবে 1। তার মানে 0.8x = 1 বা x = 1/0.8, দ্যাট মিনস 1.25। তাহলে এখন আমরা বুঝে যাব প্রত্যেকের নতুন করে যে জয়ের সম্ভাবনা সেটা কত হবে। তো P অফ A হবে 0.4 × 1.25, মানে 0.5 হয়ে যাবে এখন তার। P অফ B যেটা, তার হবে 0.3 × 1.25, তারও জয়ের সম্ভাবনা কিছুটা বেড়েছে, 0.375 হয়েছে। এবং P অফ D, যে সে ছিল 0.1, এখন 1.2 যোগ করলে 1.25 গুণ করলে 0.125। এবং এখন দেখো এই 3টা যোগ করলে অবশ্যই 1 হবে, আমরা তো এখানে বলে দিয়েছি 3টা যোগ করলে 1 হয়। সো আমরা আসলে যেটা করলাম, দেখলাম যে প্রত্যেকেরই জেতার চান্সটা একটু একটু করে আবার বেড়ে গেছে আর কি। এই জিনিসটা আমরা এখানে দেখতে পেলাম। আমরা এই জিনিসটা শেষ করব একটা সিম্পল প্রবলেম দিয়ে। সেই প্রবলেমটা হচ্ছে যে এটাকে বলা হয় মন্টি হলের সমস্যা। অনেকদিন আগে মন্টি হল নামে একজন উপস্থাপক ছিলেন, তিনি একটা খেলা খেলতেন। তার সেই খেলাটা কি ছিল, যে তার 3টা দরজা থাকতো। এরপরে স্টার প্লাস বা অন্যান্য বিভিন্ন টিভি চ্যানেলে খুলজা সিং সিং নামে একটা অনুষ্ঠান হতো, সেটারও আইডিয়া একই ছিল। তিনি হয়তো যার সাথে খেলছেন তাকে ডাক দিতেন, ডাক দিয়ে বলতেন যে আচ্ছা তুমি প্রথমে এই 3টা দরজা থেকে যে কোনো একটা দরজা সিলেক্ট করো, আমি বলে দিচ্ছি এই 3টার যে কোনো একটার পেছনে রয়েছে অনেক মূল্যবান কোনো একটা ধন সম্পদ, রত্ন সামগ্রী, এই 3টার যে কোনো একটার পেছনে আছে, তো তুমি কোন দরজাটা চুজ করতে চাও। তো তখন যে খেলছে সে বললো, মনে করো যে আমি বি চুজ করলাম। ঠিক আছে, সে বি তো চুজ করলো। এইবার যে উপস্থাপক সে কি করতো, সে বলতো আচ্ছা মিস্টার এক্স, আপনি বি দরজা চুজ করেছেন, কিন্তু আপনি লক্ষ্য করুন এই যে 2টা দরজা আছে, বাদ বাকি 2টা দরজা, তার মধ্যে থেকে আমি একটা এখন খুলে দেবো। সে কি করলো, যে কোনো একটা খুলে দিত। দেখেন এই যে আমি সি দরজা খুলে দিলাম, এবং সে দেখাতো সি এর পেছনে কিন্তু কিছুই নেই, সি এর পেছনে ফাঁকা। সে একটা ফাঁকা দরজা খুলে দিত। এখন মিস্টার এক্সকে সে প্রশ্ন করতো, মিস্টার এক্স এখন আপনি ভেবে দেখুন, আপনি কি আপনার আগের সিদ্ধান্তেই থাকবেন নাকি এখন দরজা চেঞ্জ করে এতে যাবেন।
এটাই ছিল আমাদের খেলাটা, পুরো খেলা এটার উপরেই যে আপনি দরজায় আগেরটাতে থাকবেন নাকি চেঞ্জ করে ওখানে যাবেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ এটা করতে ভয় পেত যে না আমি আমার আগের সিদ্ধান্তে অটল থাকবো, কারণ যদি দেখা যায় যে পরে যেটা আমি এখানে চেঞ্জ করে যাওয়ার পরে আমার আগেরটাতেই ছিল, তখন মনটা খারাপ হয়ে যাবে, ইসে আমি তো আগে ঠিক জায়গায় ছিলাম। বাট ম্যাথমেটিক্স কি বলে জানো? ম্যাথমেটিক্স বলে তুমি যদি চেঞ্জ করো, তুমি যদি এটা সুইচ করো, সুইচ করা মানে এখান থেকে অন্য জায়গায় যাওয়া, সুইচ করলে তোমার জয়ের সম্ভাবনা আগে থেকে ডাবল হয়ে যাবে পুরোপুরি। তুমি যদি সুইচ করো এখান থেকে ওখানে যাও, তোমার জয়ের সম্ভাবনা পুরোপুরি ডাবল হয়ে যাবে। কেন সেটা একটু ছোট করে ব্যাখ্যা করি। এখানে আসলে পুরো ব্যাপারটা শর্তাধীন সম্ভাব্যতা, আমি অত গভীরে যাবো না, বাট জাস্ট আইডিয়াটা তোমাদেরকে বলি। দেখো এদের তিনজনের যে কোনো একটার পেছনেই তো রত্ন থাকবে। আমরা আরবিট্রারিলি ধরে নিই যে ধরে নাও যে এর মধ্যে রত্নটা আছে, ধরে নিলাম, যে কোনো একটা ধরলেই হয়। আমরা ধরলাম যে এর মধ্যে রত্নটা আছে। এখন খেয়াল করো যে সে তিন রকম কেস হতে পারে। প্রথমে এ চুজ করতে পারে, বি চুজ করতে পারে, অথবা সি চুজ করতে পারে। সে যদি এ চুজ করে সম্ভবত হচ্ছে 1/3, বি চুজ করলে জয়ের সম্ভবতা 1/3, সি চুজ করলে 1/3, কারণ সে জানে না, সে আন্দাজ যেটা চুজ করবে তিনটার মধ্যে যে কোনো একটা হতেই পারে। এখন এইবার সে যদি এ চুজ করে, খেয়াল করো আমি আমার কথাটা আরেকবার বলছি, সে যখন এ চুজ করবে, এ চুজ করে সুইচ করলো, তাহলে সে জিতবে নাকি হারবে? সে যখনই এ চুজ করবে, রত্ন আছে কিন্তু এর মধ্যে, এ চুজ করলো, এবার তাহলে উপস্থাপক কি করবে? হয় বি খুলে দেবে, না হয় সি খুলে দেবে। সে যদি সুইচ করে সে হেরে যাবে, নিঃসন্দেহে সে হারবে। যদি সে বি চুজ করে সুইচ করে, এইবার তাকাও, সে বি চুজ করলো, আগে বি চুজ করছে, তখন উপস্থাপককে এ খুলে দেবে, এ কিন্তু সে খুলে দেখাবে না, সে খুলে দেখাবে কোনটা? সে খুলে দেখাবে সি, কারণ সে কিন্তু জানে যে কার মধ্যে এই গিফটটা আছে, এই কারণে সে খুলে দেখাবে সি। সে যদি সুইচ করে সে কিন্তু জিতে যাবে। এবং সে যদি সি চুজ করে এবং সুইচ করে, সি চুজ করলে দর্শক খেয়াল করার মানে তখন অবশ্যই যে উপস্থাপক সে কি করবে? সে নিশ্চয়ই বি খুলে দেবে, কারণ এর মধ্যে তো রত্ন আছে, এ নিশ্চয়ই খুলে দেখা যাবে না, দেখেন এই যে আপনার রত্ন, এর তো বলবে না। সে কি করবে? সে তখন বি খুলে দেবে, এবং সে যদি এখনো সুইচ করে সে জিতে যাবে। এবার আমরা এখানে খেয়াল করি, সে এ চুজ করে সুইচ করলে হেরে যায়, বি চুজ করে সুইচ করলে জিতে যায়, সি চুজ করে সুইচ করলে জিতে যায়। অর্থাৎ এই তিনটা কেসের মধ্যে দুইটাতে সে জেতে, একটাতে হারে। অর্থাৎ সুইচ করলে জেতার সম্ভাবনা হয়, সুইচ করলে জেতার সম্ভাবনা, এটা আসলে নিঃসন্দেহে একটা শতাধীন সম্ভাব্যতা। সুইচ করলে জেতার সম্ভাবনা হচ্ছে 2/3। তিনটা সুইচের কেসে সে দুইটাতে জেতে, একটাতে হেরে যায়। অর্থাৎ দেখো আগে তার জেতার সম্ভাবনা সবসময় ছিল 1/3, তার আগে নর্মাল অবস্থানে। সে যদি সুইচ করে তখন তার জেতার সম্ভাবনা হয়ে যায় 2/3। অর্থাৎ এটা বলে যে এটা আসলে মানুষকে পরিবর্তনের পক্ষে রায় দেয়। তুমি যদি পরিবর্তন করো তোমার সামনে বেটার চান্স থাকবে, এটা সবসময় সত্যি কথা। তুমি যে অবস্থায় আছো তার থেকে তুমি যদি পরিবর্তিত কোনো একটা ফর্মে যেতে চাও, তুমি যদি নিজেকে চেঞ্জ করতে পারো, তোমার সাথে জেতার সম্ভাবনা সবসময় বেড়ে যাবে। এবং উদ্ভাস এই জিনিসটাতেই বিশ্বাস করে। এই জন্যই আমরা বলি পরিবর্তনের প্রত্যয় নিরন্তর পথ চলা। যত পরিবর্তন করবে তত তোমার জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে।